জানি যে আপনারা অনেকেই আমাদের এই ভূত.com শোনেন, আমাদের ঘটনাগুলো শোনেন। আপনাদের কাছে অনুরোধ, যারা শুনছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন, কারণ আমরা প্রতি সপ্তাহেই কিছু না কিছু নিয়ে আসি আপনাদের সামনে। যদি আপনারা সাবস্ক্রাইব করেন তাহলে সবসময়ই আপনারা জেনে যাবেন যে আজকে আপনাদের জন্য কোন বিশেষ আয়োজন নিয়ে হাজির হয়েছি আমরা। আমি কথা না বাড়িয়ে সরাসরি ঘটনা শুরু করব। আশা করছি আমি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের সবাইকে সাথে পাবো। যেভাবে লেখা আছে আমি সেভাবে পড়ছি। ঘটনাটি আমার বড় বোন এবং আম্মুকে কেন্দ্র করে। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন এবং ভালোর দলেই আছেন। আমি আলিফ, আমি সিলেট সদর থেকে বলছি। সিলেট সদরের কোনো এক এলাকায় আমার বাসা। প্রথমবার ঘটনা লিখছি, কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমাদের পরিবারের সদস্য মোট 7 জন। আমরা 5 ভাই বোন ও আমার বাবা মা। আমি আমাদের ভাই বোনের মধ্যে সবার ছোট, এখন বর্তমানে 10ম শ্রেণীর ছাত্র। আমি যখন খুবই ছোট তখন আমার আম্মুর কিছু মানসিক সমস্যা থাকার কারণে উনি আমাদের সঙ্গে থাকতেন না। উনি ওনার বাবার বাসায় চলে যান। ওনার বাবার বাসায় চলে যাওয়ার পর আমরা জানতে পারি যে উনি খাবার খাওয়া, গোসল করা সব কিছু বাদ দিয়ে দিয়েছেন। উনি প্রায় সব সময় একা একা কথা বলতেন, যেগুলো ছিল খুব অদ্ভুত। আম্মুর সমস্যার কারণে আব্বু একজন কবিরাজের সাহায্য নেন। তখন হুজুর আমাদের বাসায় আসেন। উনি বলেন 1 পট মেপে চাল, 1 টুকরো পেঁয়াজ এবং 1 চিমটি নুন ওনাকে জোগাড় করে দিতে হবে। আমরা ওনার কথা মতো সবকিছু জোগাড় করে দেই। উনি একা রান্নাঘরে ঢুকে সেই 3টি উপকরণ পাতিলে পানিতে দিয়ে চুলায় রান্না করেন। তারপর উনি সেগুলো আমাদের বাড়ির নিচে রেখে আসেন। তারপর উনি বলেন ঘরের নিচে কেউ যেন না যায়। আমরাও ওনার কথা মতো ঘরের নিচে আর যাইনি। পরের দিন সকাল 7টার দিকে কলিং বেলের আওয়াজে ঘুম ভাঙে। দরজা খুলে ওনাকে দেখতে পাই। উনি এসে বলেন একজন লেবার নিয়ে আসুন এবং বাড়ির প্রথম পিলারটি খোদাই করুন। সকাল 7টা হয়, তখন কোনো লেবার পাইনি, যার কারণে আমার আব্বু আর আমার বড় ভাই ওনারা দুজন মিলেই খোঁড়াখুড়ির কাজ করেন এবং সেখান থেকে 2টি চিপসের প্যাকেট পাওয়া যায়, যার 2টির ভেতরে ছিল তাবিজ। তারপর হুজুর তাবিজগুলো পরিষ্কার করে আগুন দিয়ে মোমগুলো গলান এবং সেই 2টি তাবিজের ভেতর থেকে বের করে নিয়ে আসেন ছোট 2 টুকরো কাগজ। এগুলোতে আরবিতে অনেক কিছু লেখা ছিল এবং প্রথম তাবিজটিতে আমার আম্মুকে কেউ এঁকেছিল এবং দ্বিতীয় তাবিজটিতে আমার বড় বোন। হুজুর এসব দেখেন। তারপর আমার আব্বুকে জানান উনি এই সমস্যার কোনো সমাধান করতে পারবেন না। এটি একটি ভয়ঙ্কর ব্ল্যাক ম্যাজিক, যেটা তার দ্বারা ভাঙা সম্ভব না। এবং পরের দিন আমরা খবর পাই যে ওনাকে কেউ একজন খুবই বিভৎসভাবে মেরে ফেলেছে। আমরা খবরটি শুনে খুবই আতঙ্কিত হই। সেই দিন আমরা রাত 2টার দিকে রাতের খাবার খাই এবং নিজ নিজ জায়গায় চলে যাই ঘুমানোর জন্য। আমাদের বাসাটি ছোট হওয়ার কারণে আমার 3 বোন একসাথে ঘুমতো এবং আমি, আব্বু আর আমার ভাই একসাথে ঘুমাতাম। সেই দিন আমার বোনদের রুম থেকে কান্নাকাটির আওয়াজ আসলো, যার জন্য রাত 3:30টার দিকে আমার ঘুম ভেঙে যায়। আমার আব্বু তখন জেগে ওঠেন। যখন রুমে প্রবেশ করি তখন আমরা দেখতে পাই আমার বোন খাটে নেই এবং আমার মেজো এবং ছোট বোন খাটে তখনও ঘুমাচ্ছে। রুমে ঢোকার পরেও কান্নাকাটির শব্দ শোনা যাচ্ছিল। আমরা রুমে আমাদের বড় বোনকে খুঁজতে থাকি। তখন কিছু একটা দেখে আমার ভাইয়া হঠাৎ আঁতকে ওঠে। আমরাও লক্ষ্য করি এবং দেখতে পাই আমার আম্মু এবং বড় বোন ফ্যানের সাথে ঝুলে আছে। তা দেখে আমরা জ্ঞান হারাই। আমার যখন জ্ঞান ফেরে তখন আমি নিজেকে আবিষ্কার করি আমাদের ঘরের ফ্লোরে। আমি উঠে দাঁড়াই এবং ড্রয়িং রুমের দিকে পা বাড়ালে দেখতে পাই আমার আম্মু, আমার বড় বোন ওনারা একজন কালো অবয়বের সঙ্গে গল্প করছে। অবয়বটি কালো ছিল, সে পুরুষ নাকি মহিলা তা বুঝতে পারিনি। আমরা চিৎকার দিয়ে আবারও জ্ঞান হারাই এবং নিজেকে আবিষ্কার করি হাসপাতালে। তখন একজন নার্স এসে আমাদের জানায় আমি রাস্তার ধারে পড়েছিলাম এবং সেখানেই আমাকে খুঁজে পাওয়া যায়। আমার মাথা ফেটে রক্ত বের হচ্ছিল এবং সেই কারণেই আমাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। আমি তখন নিজের মাথায় হাত দিয়ে বুঝতে পারি আমার পুরো মাথা জুড়েই ব্যান্ডেজ। আমি তখন খুব কান্নাকাটি করতে থাকি এবং ওনাকে বলি আমাকে বাসায় দিয়ে আসার জন্য। উনি আমার কাছে বাসার ঠিকানা জানতে চান। আমি ওনাকে ঠিকানা বলতেই উনি চমকে ওঠেন। তিনি জানান তুমি সিলেট সদর থেকে সুনামগঞ্জে কিভাবে আসলে?
তা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ে এবং আমি খুবই কান্নাকাটি করতে থাকি। তখন উনি আমাকে জানান আমাকে বাসায় পৌঁছে দেবেন। ওনার কাজ শেষ হয়ে গেলে উনি ওনার কাজ সেরে তারপর আমার বাসার উদ্দেশ্যে রওনা হন। বাসায় যাওয়ার পর দেখি আমার আব্বু এবং ভাইয়া কান্নাকাটি করছে এবং বলছে, তুই এতদিন কোথায় ছিলি? আমার সাথে থাকা মহিলা আব্বুকে সব ঘটনা জানান। আমার আব্বু আমাকে জানান, যেই দিন ফ্যানের ওপর ঝুলতে থাকা আমার আম্মু এবং আব্বুকে আমরা দেখি এবং জ্ঞান হারাই, তার সাথে সাথেই ওনারা দুইজনও জ্ঞান হারান। সকালবেলায় আমার বাকি দুই বোন আব্বুদের মুখে পানি ছিটিয়ে তাদের জাগান। তারপর থেকেই আমাকে খোঁজার তাণ্ডব চলছে। আমার আব্বু সহ আমরা বাকি 4 ভাই বোন আমাদের নানা বাড়ি যাই। দেখতে পাই সেখানে আমার আব্বু এবং আম্মুকে। ওনারা আমাদের দেখে জানান ওনারা বাড়িতে ফিরবেন। সেই দিন বেশি রাত হয়ে যাওয়ার কারণে আমার ছোট খালা এবং নানু আমার আব্বুকে জানান, অনেক রাত হয়েছে, আজকে থেকে যাও। যেই ভাবা সেই কাজ, আমরা ওখানে থেকে যাই। নানু বাড়ি গ্রামে হওয়ার কারণে লোডশেডিং হয় প্রচুর এবং মাগরিবের পর একদম খুটখুটে অন্ধকার চারিদিকে। তখন আমার ভাই আর আমার খালাতো ভাইয়ের সাথে আমরা গল্প করছিলাম। রুম থেকে বের হয়ে খাওয়ার ঘরের উদ্দেশ্যে পা বাড়ালে দেখতে পাই আমার খাবার ঘরে এবং ওনার সাথে আরো 5 থেকে 6 জন মহিলা কালো কাপড় পরে আম্মুকে ঘিরে দাঁড়িয়ে আছে। আমার ভাই সেটা দেখে চিৎকার দিয়ে জ্ঞান হারায়। তারপর রাতটা কোনো রকমে পার হয়। একজন ভালো হুজুরের সন্ধান পাই আমরা। উনি আমাদের বাড়িতে ঢুকেই বলেন, একটি মুরগি পুরো দাড়িপাল্লায় মেপে 5 কেজি ওজনের জ্যান্ত মুরগি হতে হবে, সেটা তাকে দিতে হবে। নিয়ে আসার পর তিনি সেই রুমে সেই মুরগি এবং আম্মু আর আপুর 2খানা ছবি নিয়ে ঢোকেন। উনি ঠিক 40 মিনিট পর রুম থেকে বের হয়ে জানান আমার আম্মুর উপরে কালো জাদু করা হয়েছে আর আপুকে কোনো একটি পুরুষ জিনের পছন্দ হয়েছে। তিনি তখন বলে ওঠেন, আম্মুর উপরে যিনি কালো জাদু করেছেন তিনি একজন মহিলা, আমার আম্মুর রক্তের খুব কাছের, যিনি কিনা কখনোই আম্মুকে সহ্য করতে পারেননি। তিনি ঝড় বৃষ্টির কোনো এক গভীর রাতে এসে তাবিজটি বাড়ির আঙিনায় পুঁতে দিয়ে যান। উনি আব্বুকে জানান যে এই কালো জাদু যে করেছে তার সন্ধান পেলে জাদু ভাঙা সম্ভব, নইলে অসম্ভব। হুজুর মহিলাটির বর্ণনা দেন, তার বিবরণে উচ্চতার প্রসঙ্গটিও আসে, যিনি কিনা আমার আম্মুর বিশেষ করে আমার নানার আত্মীয়দের মধ্যে পড়েন। উনি আব্বুকে জানান, আপনাদের আত্মীয়দের মধ্যে এমন কোনো মহিলা আছে যিনি গভীর রাতে আপনাদের বাসায় এসেছিলেন? আব্বু তখন না বোধক মাথা নাড়েন। কবিরাজ বলেন, জাদু যদি না ভাঙা যায় আপনার স্ত্রীর জীবনের ঝুঁকি আছে। সেদিন বিকেলে ফোন আসে, খালা আব্বুকে বলেছিলেন আম্মু নাকি কোনো সুপারি গাছ থেকে পড়ে যান এবং কোমরে ব্যথা পান। তা শুনে আব্বু, আমার ছোট চাচা আর আমার ভাই বোন সবাই নানু বাড়িতে ছুটে যান। যাওয়ার পর আমার আম্মু আমার আব্বুকে দেখেই খুব রেগে যান এবং ওনাকে অশ্লীল ভাষায় গালাগালি করতে থাকেন। তা দেখে বাড়ির সবাইরা তাকে আটকায় এবং আব্বু চাচা সহ বাকিরা বাসায় ফিরে আসে। বাসায় এসে দেখতে পায় ড্রয়িং রুমের মেঝেতে অনেকগুলো মহিলা গোল হয়ে বসে আছে এবং তারা বিভিন্ন ভাষায় কথা বলছে। আব্বু তাদের পরিচয় জানতে চান, সাথে সাথেই সবাই যেন বাতাসে মিলিয়ে যায়। তারপর আব্বু আবার দোয়া দুরুদ পড়ে ঘরে প্রবেশ করেন। তারপর সেদিন বাইরে থেকে খাবার আনানো হয় এবং আমরা সবাই খেয়ে ঘুমিয়ে পড়ি। আমরা সকলেই এক রুমে ঘুমাই। সেদিন আমরা সারা রাত শুনতে পাই আমাদের বাসার ছাদে কেউ একজন হাঁটা চলা করছে। হঠাৎ করে বিকট একটা শব্দ হওয়ায় আমাদের সবার ঘুম ভেঙে যায়। শব্দটি মনে হচ্ছিল যে কোনো একটা বিল্ডিং ভূমিকম্পের কারণে ভেঙে পড়ছে এমন। আমরা সবাই উঠে পড়ি। তারপর ফজরের নামাজ পর্যন্ত বসে কাটাই। আমাদের তারপরে ঘুম আসে এবং ঘুম ভাঙে সকাল 9টায় কলিং বেলের শব্দে। আমার আব্বু দরজা খোলার উদ্দেশ্যে বাইরে যান, পিছু পিছু আমরাও যাই। হুজুর এসেছেন। তিনি বলেন, আপনার স্ত্রীর বাবার বাড়িতে যেতে চাই। আমরা কোনো রকম ঘরটা তালা দিয়ে সকালের নাস্তা না খেয়ে রওনা হই। নানা বাড়ির উদ্দেশ্যে হুজুর সহ আমরা পৌঁছাই সেখানে। আগ থেকে বলে রাখা ভালো, আমার নানারা ছিলেন 2 ভাই 7 বোন। 2 ভাই থেকে এক ভাইয়ের বয়স 15 বছরের ব্যবধানে ছিল এবং তিনি অসুস্থ হয়ে মারা যান এবং 7 বোন থেকে কোনো এক বোনের ছেলে আমার আব্বু। বুঝতেই পারছেন ওনারা ছিলেন মামাতো ফুফাতো ভাই বোন। এরপরে তিনি তার ফ্যামিলির বিস্তারিত বিবরণ দিয়েছেন, অর্থাৎ কে তার আম্মু আব্বুকে লালন পালন করেছেন, কার সাথে কার বিয়ে হলো এবং সেই কারণে কে অসন্তুষ্ট হলো।
এই লেখাগুলোর মধ্যে দাড়ি কমার সমস্যা আছে এবং বুঝতে খুব সমস্যা হয়, তাই জন্য আমি এই অংশটি বাদ দিয়ে যাচ্ছি। এরপরে তিনি আবারও মূল ঘটনায় আসছেন এবং সেখান থেকে আমি শুরু করছি। আমার এই অপারগতার জন্য আপনারা ক্ষমা করবেন। হুজুর ওখানে পৌঁছানোর পরে আম্মু যেখানে আছেন সেখানে যান এবং সেখানে একটা তেঁতুল গাছ, একটা জাম গাছ আছে, সেই গাছের নিচ থেকে 2টি তাবিজ বের করে পুড়িয়ে ফেলেন। তারপর আম্মু অনেকটাই সুস্থ হয়ে যান। হুজুর আমাদেরকে জানান আসল তাবিজগুলোকে পুড়িয়ে ফেলার কারণে জাদু নষ্ট হয়ে গেছে, কিন্তু কে এই কালো জাদু করেছিলেন তার হদিস পাওয়া যায়নি। তারপর থেকে আমার আম্মুর আর কোনো সমস্যা দেখা যেত না। আমরা সব সময় এটা ধরে নিয়েছিলাম যে সম্পত্তির জন্য আমার 7 ফুপুর কোনো এক মেয়ে এই কাজটি করেছিল। বিপদ আমাদের পুরোপুরি কেটে যায়নি। তারপর শুরু হয় আরও একটি সংগ্রাম। আমার বোনকে রাত্রে খুঁজে পাওয়া যেত না। অনেক সময় তাকে কবরস্থান বা কোনো গাছের নিচে পাওয়া যেত। তার শরীরে খুবই ভয়ঙ্কর আঁচড়ের দাগ, কামড়ের দাগ পাওয়া যেত। আমরা দেখে খুবই অস্বস্তিতে পড়তাম এবং আমাদের ঘুম ভেঙে যেত মাঝে মাঝে। আমরা সেখানে বেরিয়ে যেতাম, খুঁজতাম। তার অবস্থা খারাপ দেখে হুজুরকে খবর দিলে উনি জানান এই সমস্যাটিরও কথা তিনি জানতেন এবং অনেক দেরি হয়ে গেছে। উনি কিছু তাবিজ ও পানি পড়া দিয়ে বের হয়ে যান ঘর থেকে। বলে রাখা ভালো, আম্মু সহ বাকি 5 ভাই বোন ঘরে ছিলাম আমরা। আব্বু ঘরে ঢোকার সময় হুজুরের সাথে দেখা করেন এবং তখন আব্বু ওনাকে বলেন, আগে কখনো দেখিনি ওনাকে, আমি ওনাকে আসার কথাও বলিনি। সাথে সাথে হুজুর হাওয়ায় মিলিয়ে যায় এবং আমার বোন ঘরের মধ্যে এক ঝড় তোলে। সারা ঘর যেন কাঁপতে থাকে। আমার পক্ষে এখন আর কিছু করা সম্ভব না। হুজুর যখন আসেন তিনি এই কথাই বলেন, দেরি হয়ে গেছে, এখন পুরুষ জিনটি আপনার মেয়েকে নিয়ে যাবে। তারপর মসজিদের ইমাম সহ আরও কয়েকজন শক্তিশালী হুজুর আসেন জিনটির মোকাবেলা করার জন্য। জিনটি আমার বোনের শরীরে ঢুকে যায় এবং হুজুরা অনেক সূরা কালাম পাঠ করতে থাকেন। এক সময় আমার বোনের ভেতরে থাকা জিনটি বলে ওঠে, সে যদি আমার না হয় তাহলে কারো হতে পারবে না। যাই হোক, অনেক চেষ্টার পরে সেই জিনকে শরীর থেকে মুক্ত করা হয়, কিন্তু সে যে বলেছিল তার প্রতিশোধ সে নেয়। তার বোন অনেক উঁচু কোনো জায়গা থেকে পড়ে গিয়ে প্যারালাইজড হয়ে যায়। এই কথাগুলো বেশ অসংলগ্ন বলেই আমি আমার নিজের ভাষায় বলছি। এবং তার বোনকে হুইল চেয়ারে চলাফেরা করতে হয়। এতক্ষণ যে ঘটনাগুলো বললাম খুব ছোট থাকার কারণে অল্প অল্প মনে ছিল। 9ম শ্রেণীতে ওঠার পর ভাইয়ার কাছে সম্পূর্ণ শুনেছি। প্রিয় লিসেনার্স, আমার পরিবার এবং আমার বোনের জন্য সকলে দোয়া করবেন। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাদের জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। Spirit, be here with me. কে তুমি? Bhoot.com. The fear returns with Russell. ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর তলে আছেন। আমিও ভালো আছি এবং ভালোর তলে আছি। পড়ে শোনাচ্ছি আরও একটি ঘটনা। পাঠিয়েছেন সাবিত আলম। কখনো কখনো আমরা এমন কিছু জিনিস কিনে ফেলি, ভাবি যে সেটা শুধুই হয়তো খুব একটা সাধারণ জিনিস, কিন্তু মাঝে মাঝে এমন জিনিস বাস্তবে নিয়ে আসে এক ভয়ঙ্কর অভিশাপ আর মৃত্যু। আমি তো শুধু একটি পুরনো আয়নাই কিনেছিলাম। কি এমন অন্যায় করেছিলাম? টাকা দিয়েই তো কিনেছিলাম, যা ছিল খুবই সাধারণ একটা আয়না। কিন্তু যেদিন আয়নাটা আমার ফ্ল্যাটের দেয়ালে ঝুলল, সেদিন থেকেই আমাদের জীবন যেন সম্পূর্ণরূপে পাল্টে গেল। আমি জানতাম না যে ওই আয়নায় শুধু আমার প্রতিবিম্বই নয়, আমাদের প্রতিবিম্বই নয়, বরং সেটার ভেতর এমন কিছু আছে যা আসলে ধোঁয়ার মতো অদৃশ্য। সে যেন আমার দিকে চোখ গুঁজে তাকাতো। কেউ ছিল যে আমাকে দেখছিল, আমাকে আর আমার বাড়িটাকে ধ্বংস করতে চাইছিল। ও আমাদের প্রত্যেককে মৃত্যুর দ্বার প্রান্তে ঠেলে দিতে যাচ্ছিল। প্রিয় লিসেনার্স, আপনারা শুনতে চান সেই ঘটনাটি?
আজ আমি আবারও নতুন একটি ঘটনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের ঘটনাটি আমাকে বলেছেন রাব্বি নামের একজন ভদ্রলোক। ঘটনাটি রাব্বি সাহেব আমাকে যেভাবে বলেছেন আমি সেভাবেই উপস্থাপন করছি। অনিচ্ছাকৃত ভুল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করছি। বলছেন আশফাকুদ্দিন রাব্বি। আমার মনে আছে আজও সেই সময়টার কথা, যে সময়টার কথা আমি বলছি। আমি তখন একটা ফ্ল্যাট কিনেছিলাম, আর আমার স্ত্রী একটু একটু করে সেটাকে সাজাচ্ছিল। কোনো প্রপার্টি কেনার পর সাধারণত মানুষের কাছে নতুন করে সবকিছু কেনার মতো বাজেট থাকে না। আমাদের অবস্থাও একই রকম ছিল। কিছু প্রধান দরকারি জিনিস যেমন বেড আর কিছু কিছু জিনিসপত্র কিনেছিলাম, কিন্তু ফার্নিচারে কিছু জিনিস আমরা ভাবলাম যে সেকেন্ড হ্যান্ড নেওয়া যাক। সেই উদ্দেশ্যে টাঙ্গাইলের একটি ফার্নিচার শপে গিয়ে আমরা হাজির হয়েছিলাম, যেখানে একটা রয়্যাল অ্যান্টিক স্টাইলের মিরর ছিল। আমাদের খুব পছন্দ হয়েছিল। ওটা ছিল ডার্ক ম্যাট ব্রাউন কালারের, মোঘল আমলের ফার্নিচারের মতো। মিররের চারপাশে খুব চমৎকার খোদাই করা কাজ ছিল, অনেক বড় বড় ড্রয়ার, কোথাও কোনো স্পট নেই। আমি ভালো করে দেখলাম, একটু পলিশ করলেই একদম নতুন হয়ে যাবে। আমি তখন ভেবেছিলাম কেউ এত সুন্দর একটা জিনিস কিভাবে বাড়ি থেকে বের করে দিল। যদি আয়নাটা আমরা নতুন কিনতাম অনেক দাম পড়তো। আমি নিশ্চিত ছিলাম এখনো দাম অনেকই হবে, তবে নতুনের তুলনায় তো কম। আমি দাম কমানোর চেষ্টা করলাম, আর দোকানদারও তাড়াতাড়ি চুক্তি করে ফেলল। আমি আয়নাটাকে নিয়ে বাড়ি ফিরে আসলাম। দুপুরের সময় বাড়ি যেতে যেতে কাঠের ফার্নিচার পলিশ করেন যিনি, তাকে ফোন করলাম। বাড়ি ফিরেই দেখলাম লোকটিও হাজির। আমি খুশি হলাম, ভালোই হলো, সন্ধ্যায় আয়নাটা সেট করা যাবে। এদিকে পলিশ করতে আসা লোকটিও বলল এমন আয়না সে কখনো দেখেনি। আমি খুশি হলাম, ভালো জিনিস কিনেছি। আমাদের ফ্ল্যাটটা বেশ বড়, 5 রুমের। মেইন ডোর থেকে ঢোকার সঙ্গে সঙ্গে বামে ড্রয়িং রুম, তারপর একটা লম্বা করিডোর, এরপর একটা বড় লাউঞ্জের পাশে ডাইনিং এর জন্য জায়গা, তারপর 3টা বেডরুম, আর করিডোরের শেষে একটা স্টোর রুম, আর স্টোর রুমের পাশেই রান্নাঘর। আমরা ভেবেছিলাম যে আয়না করিডোরে রাখবো। পলিশের কাজ শেষ করতে করতে দেরি হয়ে গেল, বিধায় সেদিন আর আয়নাটাকে লাগানো গেল না। এরপর রবিবার আমি আর আমার ছেলে আয়নাটা ফিট করলাম। আয়নাটা অনেক বড় ছিল, আর পেছনে 3টা হুক দেয়া ছিল। আমরা মেপে নিলাম এবং ড্রিল করা শুরু করলাম। এই ধরনের কাজ সাধারণত আমি বাড়িতে নিজেই করে থাকি। যেই সময় আমি ওপরের একটা হুকের জন্য ড্রিল করছিলাম, সেই সময় হঠাৎ মনে হলো দেয়ালটা যেন একটু কেঁপে উঠল। প্রথমে ভাবলাম ড্রিল মেশিনের জন্য, আবার ড্রিল করা শুরু করলাম, আবারও দেয়ালে কাঁপন। আমি যেন অনুভব করছিলাম ভূমিকম্প হচ্ছে, কিন্তু আমি ফিল করতে লাগলাম যে দেয়ালটাই শুধু কাঁপছে। যেখানে আমি ড্রিল করছিলাম সেই জায়গাটায়, বাকি জায়গাগুলোতে কোনো সমস্যা নেই। আমি আমার মনের ভুল ভেবে বিষয়টাকে তেমন পাত্তা দিলাম না। আমি তো প্রথমবার এই কাজ করছি না, এর আগে টিভিটাও সেট করেছি আমি। আমার জন্য এই কাজটি নতুন নয়। কিছুক্ষণ থেমে আমি আবার শুরু করতে চাইলাম। দেয়ালে হাত দিলাম, কাঁপছে না। আমার ছেলে কাছে দাঁড়িয়েছিল, হয়তো আমার মনের অবস্থা সে বুঝে ফেলেছিল। সে আমার হাত থেকে ড্রিল মেশিনটা নিয়ে বলল, আমি একটু চেষ্টা করে দেখি। ছেলেটা মেশিনটা নিয়ে ড্রিল করা শুরু করলো। হঠাৎ এক ঝটকায় মেশিনটা পেছনে সরিয়ে বলল, এই দেয়ালটা তো কাঁপছে আব্বু। আমি দেয়ালটা ভালোভাবে দেখলাম। ওদিকে কোনো পিলার ছিল না, কংক্রিটের মতো শক্ত বস্তু। আমি বললাম, চল আমরা অন্য জায়গায় চেষ্টা করি। আমরা জায়গা বদল করলাম, নতুনভাবে মাপ নিলাম, তবুও অবস্থার কোনো পরিবর্তন হলো না। আমি আমার ছেলের দিকে তাকিয়ে রইলাম, তারপর আল্লাহর নাম নিয়ে আবারও কাজ শুরু করলাম। আমি নিশ্চিত ছিলাম একবার ড্রিল করা হয়ে গেলে আর কোনো সমস্যা হবে না। যত যাই হোক, আয়না বসানোর কাজ তো করতেই হবে। আমরা অনেক কিছু এড়িয়ে গিয়ে ড্রিল করাটা শেষ করলাম। যতটা উৎসাহ নিয়ে আমরা ওই আয়নাটি এনেছিলাম, ঠিক ততটাই বিরক্ত লাগছিল সেটা সেট করতে। অনেক কষ্টে দেয়ালে 3টা ছিদ্র করতে পারলাম,
এবং একদম অবাক করার মতো ছিল যে ওই আয়নাটি ওই জায়গার সৌন্দর্যকে গুণগতভাবে অনেক বেশি বাড়িয়ে দিয়েছিল। আমাদের বাড়িতে যারাই আসতো তারা আয়নার সামনে না দাঁড়িয়ে থাকতেই পারতো না। হ্যাঁ, আমার রুমে যাবার পথে সেই আয়নাটা সেট করেছিলাম। একটা অভ্যাস হয়ে গেল আমার যে বাড়িতে ঢুকলেই আমি চাবি এবং ওয়ালেট সেই আয়নার কনসোলে রাখতাম। এই আয়না আমাদের বাড়িতে আছে তখন তৃতীয় বা চতুর্থ দিন হয়ে গেছে। সেদিন আমি আমার গাড়ির চাবিটা কনসোলে রেখেছিলাম। কিছুক্ষণ পর জরুরি কাজে বাইরে যেতে হবে। যখন সেখানে হাত দিলাম দেখি গাড়ির চাবিটা নেই। আমার ছেলে টিউশনি করতে গেছে। স্ত্রীকে জিজ্ঞেস করলাম, সে বলল সে দেখেনি। আমি ঠিকই মনে করতে পারলাম চাবিটা আমি এখানেই রেখেছিলাম। সব জায়গায় খুঁজে দেখলাম, বুঝতে পারছি না কি হবে। আমি ভাবছিলাম যে এভাবে হঠাৎ করে চাবি হারাতে পারে না। এটা সত্যি আমার জন্য খুব অবাক করা একটা ব্যাপার ছিল। তারপরেও আমি খুঁজতে লাগলাম, পাওয়া গেল না। বাড়িতে আর একটা চাবি ছিল, সেটা পাওয়া গেল। আমি ভাবছিলাম যে এভাবে হঠাৎ করে চাবি হারিয়ে যেতে পারে না। আমাদের বাড়িতে বেশি লোক ছিল না, আমরা তিনজনই ছিলাম। ছেলে সকালে কলেজে, সন্ধ্যায় কোচিংয়ে, আর আমি অফিসে যেতাম। সকাল সকাল কাজে চলে যাওয়াটাই ছিল আমার অভ্যেস। ওয়ালেটটা আমি সন্ধ্যায় অফিস থেকে নিয়ে এখানেই রেখেছিলাম। কিছুক্ষণ পর বাইরে যাব বলে ওয়ালেটটা খুঁজতে গেলাম, কিন্তু সেটা আর খুঁজে পেলাম না। ওই ওয়ালেটে বেশি টাকা ছিল না। আমার সব কার্ড আমি আলাদা করে একটা হোল্ডারে রাখতাম। তবুও শেষ পর্যন্ত এই বাড়ি থেকে জিনিসগুলো কোথায় যাচ্ছে, সবকিছু হারাচ্ছে কেন? আমার মনে সন্দেহ হচ্ছিল, হয়তো আমি মনের ভুলে চাবি আর ওয়ালেট অন্য কোথাও রেখে এসেছি। এদিকে যেখানে আয়নার কনসোল ছিল সেখান থেকে একটু দূরে একটা 2 সিটের সোফা ছিল। সেখানে আমার স্ত্রী প্রায়ই শুয়ে বসে বিভিন্ন আর্টিকেল পড়ত। শীতকালে সোফার ওপর একটা কমফোর্টারও থাকতো। সেদিন সন্ধ্যায় আমার স্ত্রী ঘরে যাওয়ার আগে সোফায় শুয়ে কমফোর্টার গায়ে জড়িয়ে আর্টিকেল পড়ছিল। যখন উঠে গেল তখনও কমফোর্টারটা সোফাতেই ছিল। এরপর আমার স্ত্রী বাড়ি থেকে বের হয়ে যায়। আমি বাসায় একা, দরজা বন্ধ করে আমি শুয়ে পড়ি। ঘুমের মধ্যেই আমি একটা স্বপ্ন দেখি। আমাদের সেই 2 সিটের সোফার পেছনে আগুন ধরে গেছে। আমি বুঝতে পারলাম যে সেটা অগ্নিকাণ্ডের মতো কোনো বিষয় ছিল না, যেন কোনো কিছু হালকা হালকা জ্বলছে। জ্বলতে জ্বলতে আগুন ঝড়ের মতো ছড়িয়ে পড়ে। কমফোর্টারের সোফাতেও আগুন লেগে গেছে। স্বপ্নে কিছুটা অস্বস্তি অনুভব করলাম। আমি ঘাড় ঘুরিয়ে দেখার চেষ্টা করলাম, কিন্তু আমি কি জানতাম যে এভাবে আমার সেই স্বপ্নটাই সত্যি হয়ে যাবে। আল্লাহ আমাকে মাফ করুক। ঘুম থেকে ওঠার পর আমার তীব্র পানির পিপাসা অনুভূত হলো। আমি সাইড টেবিলের দিকে হাত বাড়ালাম, পানির বোতলটা নিলাম। পানি কিছুটা কম ছিল। বিছানা থেকে উঠে দরজার দিকে গেলাম। দরজা খুলতেই নাকে পোড়া একটা গন্ধ এলো। চোখ উপরে তুলতেই সেই দৃশ্য, 2 সিটের সোফার পেছন থেকে আগুনের শিখা উঠছে আর কমফোর্টারেও আগুন। মাথা ঘুরে গেল আমার। তবে নিজের ওপর নিয়ন্ত্রণ রাখলাম। দেরি না করে আগুনে পানি ঢালা শুরু করলাম। প্রধান দরজা খুলে চিৎকার দিলাম। নিচের প্রতিবেশীরা আর গার্ড সবাই এসে পৌঁছালো। আল্লাহর রহমতে আমি ঘুম থেকে উঠে গিয়েছিলাম, নয়তো আল্লাহই জানে সেদিন আমার কি হতো। যেভাবে আগুন লেগেছিল মুহূর্তের মধ্যেই তা ছড়িয়ে পড়তো পুরো বাড়িতে। পাশের রুমের সোফাটা, সেখানেও আগুন ধরেছিল। কমফোর্টার ছিঁড়ে ছিটকে গিয়েছিল, কিন্তু কাঠের মোড়াতে কোনো ক্ষতি হয়নি। সেই আয়নাটা একদম আগের মতোই আছে। আপনারা বিশ্বাস করবেন না যে আয়না ঝোলানো দেয়ালটার কোনো কিছুই হয়নি, একটু ক্ষতিও না। আমরা সবাই বেশ ভয় পেয়ে গিয়েছিলাম। আর যারা আমাদের এই অবস্থার জন্য সমবেদনা জানাতে আসলো তারা সবাই বলল, ভাই সত্যিই অবাক করা ব্যাপার। দেয়ালে আগুন একদমই ছিল না, এমনকি একটা দাগও লাগলো না। এদিকে আল্লাহর কাছে কৃতজ্ঞ ছিলাম আমি যে উনি আমাকে বাঁচিয়ে দিয়েছেন। আমরা সবচেয়ে বেশি অবাক হয়েছিলাম এটা ভেবেছে, একটা কাঠের জিনিস, সেটা এত কাছে আছে, সেখানে কোনো আগুন ধরবে না। সোফা এবং যে সমস্ত জিনিস পুড়ে গিয়েছিল সব বাইরে ফেলে দিয়েছিলাম। এরপর মেরামতের কাজ করানো হলো। সঙ্গে সঙ্গে সবাইকে দোয়া করতে বললাম। একটা নজর নামাজ পড়লাম, কারণ এই ফ্ল্যাটটা আমাদের জন্য খুব বড়, বাতাসও ভালো লাগে এখানে।
আর আমাদের ভালো লাগতো নিজের জায়গাটা সুন্দর করে সাজাতে। তাই মনে হচ্ছিল হয়তো কারো নজর লেগেছে। কিন্তু মেরামত যখন করাচ্ছিলাম তখন আমার আয়না আর কনসোল এগুলো নিয়ে সন্দেহ তৈরি হয়েছিল। ঠিক সেই সময় হঠাৎ আমার নজর পড়ল আয়নার কাঁচের ওপর। সেখানে নিজের মুখের সঙ্গে একটা অস্পষ্ট ছায়ামূর্তি দেখতে পেলাম। ওই ছায়ামূর্তিটা এমন ছিল যেন চায়ের কেতলির ভাপে পানি ফুটছে আর সেই ভাপ কোনো একটা আকার ধারণ করছে। সেই ধোয়ার মতো ছায়ার চোখ আর ঠোঁট আমি নিজের চোখে দেখলাম, ঠিক যেন আমি আমার সামনে দাঁড়িয়ে আছি। আয়নার ওই মুখমণ্ডলের মধ্যে নাক ছিল না, চুলগুলো এলোমেলো আর বড় ছিল। মুখে ছিল হাসি আর চারপাশে মাকড়সার মতো পা দেখা যাচ্ছিল। আমার চোখের পলকও পড়ছিল না। সবকিছু আমার কাছে খুব বিস্ময়কর ছিল, তবে ভীষণ স্পষ্ট। আমি হলপ করে বলতে পারি যে এটা কোনো স্বপ্ন ছিল না, এটা কোনো হ্যালুসিনেশন না। আমি একেবারে সজ্ঞানেই সবকিছু দেখেছিলাম। আমার মাথা ঘুরে গেল। আমি কি দেখছি কিছুই বুঝতে পারছি না। আমার মুখ থেকে কোনো শব্দই আসলো না। কি রিয়াকশন দিব? বাড়ির ক্লিনাররা তখনও কাজ করছিল, তারা আশেপাশে ঘুরছিল, আর আমি তাদের সামনে এই ভয় পাওয়া অবস্থাটা দেখাতে চাইনি। আমার মাথা গোলমাল হয়ে গিয়েছিল। কিন্তু আমি আমার বউ ছেলেকে বলবো ভেবেও থেমে গেলাম। ভেবেছিলাম ওরা যদি ভয় পায়। আমি কোনো হরর স্টোরি শুনতাম না, দেখতামও না। ওগুলো আমার মাথার মধ্যে কখনো কাজও করতো না। আমি জানতাম যা দেখেছি সেটা সত্যি। বেশি ভয় লাগছিল কে জানে এই ফ্ল্যাটে আগেও কোনো কিছু ছিল কিনা, কারণ এত বড় বাড়ি আর দামটাও বেশ কম। কি জানি, এই ঘটনার 2-3 দিন পর আমার স্ত্রী এক অদ্ভুত কথা বলে আমাকে। সে বলে সকালবেলা কাজ করার সাথে সাথে কখনো সূরা ইয়াসিন, কখনো সূরা রহমান টিভিতে চালিয়ে রাখত সে। এবং আমরা যখন শিফট হয়েছি কাজের চাপে, এতদিন অনেক বেশি কাজের চাপেই কিছু জিনিস ঠিক মতো করতে চেয়েও করে উঠতে পারেনি, তাই এখনো স্বাভাবিক রুটিনে ফিরতে পারেনি। একদিন চা খেতে খেতে সে আমাকে বলল, টিভি চেক করো। আমি জিজ্ঞেস করলাম, কেন, টিভি কি হয়েছে? আমাদের লাউঞ্জে লাগানো টিভিটা একদম নতুন মডেলের। আমি টিভিটা কিনেছিলাম 1 বছরও হয়নি। ভিডিও চালু থাকলে স্ক্রিন বন্ধ হয় না যতক্ষণ না সিগন্যাল চলে যায়, বরং এর জায়গায় ওয়ালপেপার চলে আসে। আর পুরো টেলিভিশনের মতো কোনো স্ট্যাটিক স্ক্রিনের আওয়াজও হয় না। আমার বউ বলল, সকালে আমি টিভিতে ইউটিউব চালিয়েছি, সূরা ইয়াসিনে ক্লিক করে রিমোট একপাশে রেখে দিয়েছিলাম। তারপর ঘুরে কিচেনে কাজ করতে লাগলাম। হঠাৎ খুব জোরে একটা নয়েজ হতে শুরু করলো এবং টিভির পর্দায় দানা অর্থাৎ সেই স্ট্যাটিক স্ক্রিন। আমি কানেকশন চেক করলাম, সব কিছু ঠিক ছিল। কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করলাম, যখনই অন্য কোনো ভিডিও চালাতাম তখনই সেটা প্লে হচ্ছিল, কিন্তু যেই কোরআন চালাতে চাইলাম কিছুতেই কাজ করছিল না। আমি বললাম, কিছুদিন টিভি ব্যবহার করো না, দেখি কি করা যায়। আমার বউ বলল, এটা কোনো সমাধান নয়। আমি বললাম, আপাতত এটাই আমার কাছে সমাধান মনে হচ্ছে। এর কিছুদিন পর আমি একটা জিনিস লক্ষ্য করলাম যেটা খুবই অদ্ভুত। আমার স্ত্রী একদিন আমাকে বলল, ওর মোবাইল সাইলেন্ট থাকলেও রিংটোন বাজে। আমি আমার মোবাইল তুলে চেক করলাম, আমার মোবাইলেও একই সমস্যা হচ্ছে। তখন একটু সন্দেহ হলো। মোবাইল নিয়ে ফ্ল্যাট থেকে বের হয়ে এলাম। ফ্ল্যাটের বাইরে আসতেই সবকিছু ঠিকঠাক হয়ে গেল। সিম কাজ করছিল না, এখন কাজ করছে। আবারও ফ্ল্যাটে ঢুকলাম, ততক্ষণে আবারও সিম নিয়ে সমস্যা হলো। এরপর একদিন আমি অফিসে ছিলাম, আমার বউকে কাজের জন্য বাইরে যেতে হয়েছিল। ও গেট বন্ধ করে বাইরে চলে গিয়েছিল। 2-3 ঘন্টা পরে সে যখন বাড়ি ফিরল, আমাদের ড্রাইভারও ওর সাথে ছিল, হাতে কিছু শপিং ব্যাগ নিয়ে। আমার বউ বাড়ির ভিতরে ঢুকলো। সে কোনো অস্বাভাবিক কিছু অনুভব করেনি। ড্রাইভার তার পেছন পেছন বাড়িতে ঢুকেছিল। দরজার কাছে ব্যাগ রেখে পেছন দিক থেকে দরজা দিয়ে বাইরে বের হতে চাইল। ঠিক তখনই আমার ওয়াইফ সুইচের দিকে হাত বাড়ালো লাইট জ্বালাতে। ড্রাইভার হঠাৎ চিৎকার করে উঠল, না ম্যাম, হাত দিন না সুইচে। আমার ওয়াইফ তাৎক্ষণিক বাইরে বেরিয়ে এলো এবং খুব বিরক্ত হয়ে ড্রাইভারের এমন ব্যবহারের জন্য তাকে প্রশ্ন করতে শুরু করলো। তখন ড্রাইভার চেঁচিয়ে বলল, ম্যাম, গন্ধ পাচ্ছেন না? ঘরের ভেতরে গ্যাসে ভরে গেছে। আমার সম্পূর্ণ বাড়ি কিভাবে গ্যাসে ভরে গেল এবং আমার স্ত্রী কোনো গন্ধই পেল না, এটা কিভাবে সম্ভব? এই কথাগুলো আমাকে সম্পূর্ণ শকের ওপরে রেখেছিল। কিন্তু শেষ পর্যন্ত কি ঘটেছিল, সেদিন যে কোনো অঘটন
ঘটতেই পারত। সবচেয়ে অবাক করা ব্যাপার ছিল গ্যাসই শুধু চালু ছিল। যদিও আমার স্ত্রী চুলার কাছে দাঁড়িয়ে ছিল, তবুও সে একটুও গন্ধ টের পায়নি। আমি অবাক হয়ে বললাম, তোমার নাক বন্ধ নয় তো ঠান্ডায়? সে বিরক্ত হয়ে বলল, তার ঠান্ডা লাগেনি। আসলে যতক্ষণ না আমাদের কোনো ক্ষতি হয় ততক্ষণ পর্যন্ত আমরা কোনো বিষয় নিয়ে ভ্রুক্ষেপ করি না, কিন্তু যা ঘটে তার সব কিছুর পেছনে একটা কারণ থাকে। এবার ধর্মীয় লাইনের কাউকে খুঁজছিলাম এই বিষয়ে কথা বলার জন্য, ফ্ল্যাটটা চেক করানোর জন্য, আসল সমস্যা কোথায় সেটা বোঝার জন্য। আমি নিজেই আয়নার ভেতরে 3 বার ধোঁয়া উঠতে দেখেছি। ওই ধোঁয়াটাকে একটা মানব আকৃতি ধারণ করতে দেখেছি। আমার যতটুকু মনে পড়ে যে ছায়াটার মানব আকৃতিটা ছিল বহু পুরাতন যুগের মানুষের মতো, আর অবয়বটা চুল থেকে গলা পর্যন্ত দেখা যায়। ওই অস্তিত্বের কোনো শরীর আমি দেখতে পাইনি। কনসোল বা কাঠের কাছে আর কেউ কোনো কিছু দেখেনি। আর এই জায়গা ছাড়া সম্পূর্ণ বাড়িতেই আমরা কোথাও কোনো কিছু অনুভবও করিনি। মানে কাঠের কোনো জিনিস থেকে বা আয়নার কাছে ধোঁয়া উঠছিল, ওই ধোঁয়া আয়নার ফ্রেম থেকে বের হয়ে বাতাসে মিলিয়ে যাচ্ছিল। আমার মনে হলো যা কিছু আছে সেটাই আয়নার থেকে আলাদা নয়, কিন্তু আমি নিজের থেকে কোনো কিছু করতেও চাইছিলাম না। কিছু করলে হিতে বিপরীত হতে পারে। এদিকে হুজুর দেশে ছিলেন না, সুতরাং অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই। প্রায় 1 সপ্তাহ পর হুজুর দেশে ফিরে এলেন, আর উনি ফিরে এসেই আমাকে সময় দিলেন। আমি ওনাকে আমার ফ্ল্যাটটা দেখাতে নিয়ে গেলাম। বিশ্বাস করুন, আমি ওনাকে এই ধোঁয়া, ওই আয়নার ব্যাপারে কিছু বলিনি। উনি বাড়িতে ঢুকলেন, সোজা এগিয়ে গেলেন। কিছুক্ষণ চুপ থেকে উনি আয়নাটা ভালো করে দেখলেন, এক এক করে ড্রয়ারগুলো খুললেন, চেক করলেন। তারপর উনি বললেন, এটা আপনি কোত্থেকে এনেছেন? সেকেন্ড হ্যান্ড কিনেছি। এক্ষুনি এটা ঘর থেকে বের করে দিন। দাঁড়ান, আগে একটা মোটা চাদর নিয়ে আসুন, আয়নাটাকে ঢেকে দিন। কেউ এই আয়নার দিকে তাকাবেন না। আমি তাড়াতাড়ি আলমারি থেকে মোটা একটা চাদর নিয়ে এসে আয়নাটা ঢেকে দিলাম। আমি নিজেও মনে মনে জানতাম যে এই আয়নাই মূল সমস্যার কারণ। আমি হুজুরকে বললাম, হুজুর, এটা পুড়িয়ে ফেলি। আমার কথা শুনে উনি আমার হাত ধরে আমাকে ফ্ল্যাট থেকে বের করে আনলেন। উনি কিছুতেই আর ফ্ল্যাটের ভেতর যেতে চাইছিলেন না। আমাকে জোর করে বাইরে নিয়ে এসে উনি বললেন, যেভাবেই চেষ্টা করেন না কেন, দূর দূরান্তে কোথাও ফেলে দেন, লাভ নেই, কারণ এটা আপনার পরিবারের সাথে জুড়ে গেছে। আমি কিছু উপায় করেছি, সেই অনুযায়ী কাজ করেন। আমি একটা নির্দিষ্ট জায়গার কথা বলছি, আপনি আয়নাটাকে সেখানে গিয়ে ফেলে আসেন। এসব কাজ অনেক কঠিন, অনেক কষ্ট হবে। যখন কাজটি করবেন পেছনে অনেক কিছু শুনতে পারবেন, কিন্তু তাকাবেন না। হুজুরের কথা শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম। আমার মতো ভীতু মানুষ এত কিছু কিভাবে করবে? আয়নাটা নামানোর সময় এতটাই গরম ছিল, মনে হচ্ছিল আগুনে পুড়ছে। ওটা নামিয়ে নিচে আনা হলো, গাড়িতে রাখা হলো। আয়নাটা এতই গরম ছিল যে হাতটাও যেন পুড়ে যাচ্ছে। আমরা আয়নাটা নামিয়ে আয়নায় তাবিজ জুড়ে দিলাম আর মাটি খুঁড়তে লাগলাম, ঠিক যেভাবে হুজুরও বলেছিল। হুজুর তখন আমার পাশেই ছিলেন। উনি আমাকে হেফাজত করার জন্য একটা তাবিজ দিয়েছিলেন। যাই হোক, সংক্ষেপে বলতে গেলে কোনো না কোনোভাবে আমি কাজটা শেষ করলাম। বেশ কিছু ঝামেলাও হয়েছিল মাঝামাঝি, কিন্তু আমি এতটাই দুর্বল আর ক্লান্ত হয়ে গিয়েছিলাম, আমার শরীর কাঁপছিল। বাড়ি এসে বিছানায় এমনভাবে শুয়ে পড়লাম যে ওঠার আর শক্তি পাচ্ছিলাম না। হুজুর আমাদের ফ্ল্যাটের চারিদিকেই একটা তাবিজ করে বেঁধে দিয়েছিলেন। হুজুর 3 দিন আমাদের বাড়িতেই ছিলেন। 3 দিন ধরে আমার ফ্ল্যাটে কোরআন খতম চলছিল। তারপর উনি বললেন, এই আয়না এমন এক বাড়ি থেকে এসেছে যেখানে এটার মাধ্যমে জাদু করা হতো, আর তারও আগে যেখানে এই আয়না ছিল সেই বাড়িতে এই আয়নার মাধ্যমে কালো জিনদের ডাকা হতো। এটা একটা মাধ্যম মানুষ ও জিন জাতির মধ্যকার। আয়নার মাধ্যমে খুব সহজেই একটি জিন একটি পরিবারে ঢুকে পড়তে পারে। এই জন্য আপনি খেয়াল করবেন যে বাড়ির গুরুজনেরা আমাদের আয়না দেখতে খুব একটা উৎসাহিত করতো না, অনেক সময় অনুমতিও দিত না। পুরনো দিনে বাড়িতে যদি আয়না থাকতো, একটাই থাকতো সম্পূর্ণ বাড়িতে। আজকালকার মতো প্রতিটি ঘর, প্রতিটি দেয়ালে নয়। যাই হোক, ওই বাড়ির লোকজন যারা ওই আয়নার মাধ্যমে জাদু করেছিল, তারা আয়নাটা বাইরে ফেলে দিয়েছিল। তারপর সেটা আবার মার্কেটে বিক্রি করা হলো। হয়তো তারা ঝামেলা এড়াতে চেয়েছিলেন।
হুজুরের কথা শুনে আমি নিশ্চিত হয়ে গেলাম আমি যা দেখেছিলাম সেটা ভুল ছিল না। যাই হোক, ওই আয়নায় আমি কি দেখেছি, কালো ধোয়ার মতো, এবং সেই জিনগুলো খুবই বিপজ্জনক হয় সেটাও বুঝতে পেরেছি। আয়নাটা নাকি আমাদের বাড়িতে আনার পর থেকেই এই জিনগুলো জাগ্রত হয়ে উঠেছিল। যেই উদ্দেশ্যে ওদের আয়নার মাধ্যমে কোনো বাড়িতে পাঠানো হয়েছিল, বাড়ির সব কিছু শেষ করাটাই ছিল সেই উদ্দেশ্য, কোনো এক পরিবারকে ধ্বংস করে ফেলা। হুজুর বললেন, এই আয়নার জন্যই আপনার বাড়িতে এমন অনেক ঘটনা ঘটেছে। ওরা আপনার ক্ষতি করার জন্য সর্বরকম চেষ্টা করেছে, কিন্তু ধন্যবাদ দিতে হবে আল্লাহকে যে আপনাদের হেফাজত করেছে। আর আমি ওই আয়নাটাকে তাবিজে লাগিয়ে পুঁতে দেওয়ার মাধ্যমে নজর থেকে অদৃশ্য করেছি। প্রথমত, সেটা আর কেউ দেখতে পাবে না। কেন বললাম দেখতে পাবে না? আয়নায় বন্দি শয়তানেরা যে কোনো ধোঁকার মাধ্যমে মানুষের নজর এই আয়নার দিকে নিয়ে আসতে পারে, কিন্তু তাবিজের শক্তির কারণে তা আর পারবে না। আর দ্বিতীয়ত, যতক্ষণ পর্যন্ত তাবিজটা ওখানে থাকবে, কেউ ওই আয়নাটা ছুঁতেও পারবে না। এরপর থেকে আমাদের বাসায় আর কোনো ঝামেলা হয়নি। এটা আমার জীবনের একটা অন্যতম ঘটনা যা এখনো আমাকে তাড়িয়ে বেড়ায়। তারপর থেকে কোনো ফার্নিচার মার্কেটের সামনে দিয়ে যেতেও আমার ভয় লাগতো, এবং বিশ্বাস করুন, অনেক দিন পর্যন্ত আমি আয়নায় তাকাতে পারিনি। তো এই ছিল আপনাদের জন্য আজকের ঘটনা। পাঠিয়েছেন এই ঘটনাটি সাবিত আলম। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করবেন। সামনে আমরা আরও বড় কিছু করার প্ল্যান করছি, সুতরাং আপনাদের সাপোর্টটা খুব বেশি দরকার। আর সেই সাথে এখন আমরা চলে যাচ্ছি আমাদের পরের ঘটনায়, যে ঘটনাগুলো হয়তো আপনারা আগেও শুনেছেন বা কখনো শুনেননি, অথবা বারবার শুনতে যাবেন। চলুন শুরু করা যাক। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত.com with Russell। আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, ভালোর দলে আছি। আর এখন যেটা করব সেটা হচ্ছে সরাসরি ঘটনায় চলে যাব। আশা করছি আমাদের আজকের এপিসোডটি আপনাদের ভালো লাগছে। ঈদ তো চরম গেল, এবং ঈদের মধ্যে আমরা চেষ্টা করেছি আপনাদেরকে যতটুকু পারি আনন্দ দিতে। আজকেও তার ব্যতিক্রম হবে না, আজকেও আনন্দ দিয়ে যাব এবং তার কমতে হবে না আশা করছি। চলুন আমরা পরবর্তী ঘটনায় চলে যাই, এবং ঘটনাটি যেভাবে লেখা আছে আমি চেষ্টা করছি সেভাবেই আপনাদেরকে পড়ে শোনাতে। আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন জিজ্ঞেস করব না, কারণ আমি জানি আপনি সবসময় ভালোর দলে। আমি নাজিফা, আমি রাজবাড়িতে থাকি, তাই স্টুডিও দেশে ঘটনা বলা আমার পক্ষে সম্ভব না। যদি ঘটনাটি সিলেক্টেড হয় তাহলে পড়ে শোনাবেন। ঘটনাটা আমার ভাবির কাছ থেকে নেয়া। নিজে ও আত্মীয় স্বজনদের নিয়ে আমার কাছে অনেক ঘটনা আছে। আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। আমার বাসা রাজবাড়ির 30 নং বেড়াভাঙা মসজিদের পাশে। আমার বাসায় 3 বছর হলো উঠেছি। বলে রাখা ভালো, আমার হাজব্যান্ড, 2 বাচ্চা, শ্বশুর শাশুড়িকে নিয়ে আমি থাকি। আমি অনেকবারই এই অলৌকিক শক্তির মুখোমুখি হয়েছি এবং এখনো হচ্ছি, যার কোনো ব্যাখ্যা আমি জানি না। আমিও আমার পরিবার এই ব্যাখ্যা হয়তো কখনোই দিতে পারবো না। প্রথম ঘটনা। ঘটনা শুরু হয় 2019-এর নভেম্বর মাসে। তখন মোটামুটি ভালোই শীত পড়েছে। আমার হাজব্যান্ড চাকরির সুবাদে ঢাকায় যায়। আমার শ্বশুরের সাথে ফজরের আজানের আগে বাসা থেকে বের হয়ে যায়। তখন আমি তাদের এগিয়ে দিয়ে দরজা চাপিয়ে শুয়ে পড়ি, কারণ আজান হতে আরও দেরি আছে। ছোট বাচ্চা কান্না করছিল। এমন সময় আমি বাচ্চার দিকে মুখ ফিরে আছি। হঠাৎ আমার হাত ধরে কেউ হ্যাঁচকা টান দেওয়ার মতো কিছু একটা করলো, এরকম অনুভব করলাম। আমি পেছন ফিরে দেখি আমার শাশুড়ি, এবং তার চোখগুলো কেমন যেন জ্বলছে। সে আমাকে বলছে, ঘর থেকে বের হও, বাইরে চলো, কথা আছে। আমি তখন ঘুমের ঘোরে বুঝতে পারিনি, তাই বলে দিলাম, মা আপনি ঘরে যান, আমি পরে আসবো, বাবু ছাড়ছে না। কিন্তু সে দাঁড়িয়েই আছে।
এমন সময় আজানের ধ্বনি শোনা গেলে আমার শাশুড়ি বেশি এই অশরীরী আস্তে করে আমার দরজার কাছে গিয়ে মিলিয়ে যান। আমি অন্ধকারেও স্পষ্ট সেটা বুঝতে পেরেছিলাম। সকালে আমি আমার শাশুড়িকে জিজ্ঞেস করলাম, মা, আপনি আমাকে ডেকেছিলেন কেন? তখন মা বললেন, কই না তো, আমি ডাকি নাই তো, তুমি হয়তো ঘুমের মাঝে স্বপ্ন দেখেছ। তখন আমি ব্যাপারটা মাথা থেকে বের করে দিলাম আর নিজেকে বুঝালাম হয়তো ঘুমের ঘোরে সব দেখেছি, এরপর আর এসব ফিল করিনি। 2020 সালের সময়ের কথা। আমি তখন অনেক রাত করে ঘুমাতাম, ফেসবুকে নিউজ ফিড স্ক্রল করতাম। অনেক সময় মনে হতো আমার জানালার পাশে কেউ পা ঘষে ঘষে হাঁটছে। আমার অনেক সময় মনে হতো কেউ জানালার পাশে দাঁড়িয়ে কথা বলছে ফিস ফিস করে। পাশের বাড়ির একজন মুরব্বী ভাড়া থাকতো, তার মেয়ে, জামাই আর 2 নাতি নাতনিকে নিয়ে। বাসাটি ছিল টিন শেডের। মাঝে মধ্যে ওই মুরব্বী আন্টি বলতো এই বাসায় সমস্যা আছে। তখন আমিও আমার কথাগুলো ওনার সাথে শেয়ার করি। উনি ওনার ঘটনা বলতে শুরু করেন। আমরা যখন এই টিন শেডটাতে উঠি তখন থেকে কেন জানি না মনে হয় রাতের বেলা কেউ হাঁটে টিনের চালে, মানুষের মতো করে কেউ শব্দ করে হাঁটে। আমার ছোট নাতি রাতে ঘুমাতে পারে না, সারা রাত ঘুমের মধ্যে ভয় পায়, কান্না করে। একদিন তাহাজ্জুদের নামাজ পড়তে উঠেছি। নামাজের পর আমি জায়নামাজে বসেছিলাম। তখন আমার জানলা আর তোমার জানলার মাঝখানে যে কাঁঠাল গাছটা রয়েছে ওইখান থেকে আমাকে কেউ বলছে, নামাজ পড়বি, পাক পবিত্র থাকবি, আমার জায়গায় আমি থাকবো, তোর জায়গায় তুই থাকবি। তারপর একদিন রাতে আমার মেয়ে জামাই মাছ নিয়ে ঘরের সামনে আসলে তার হাত থেকে মাছটা কেউ কেড়ে নেয়, মানে উধাও হয়ে যায়। তো সে ভয়ে ঘরে চলে আসে আর আমার নাতনি ঘরের পাশে একটা গাব গাছ আছে, ওই গাছের ডালে একজোড়া পা দেখতে পায়। তখন আমার নাতনি ভয় পেয়ে বাড়ি চলে আসে আর সারা রাত কান্না করতে থাকে। ভোরের দিকে ফজরের আজানের আগে হঠাৎ আমার বারান্দার গ্রিলে ঠক ঠক শব্দ হয়। আমি রুমের দরজা খুলতেই দেখি কালো একটা লম্বা মানুষের আকৃতি 8-9 ফুট হবে, চুলগুলো যেন মাথা থেকে পা পর্যন্ত চলে গেছে, এবং সে কিভাবে আসছিল যাচ্ছিল, মাটির উপরে ভাসছিল কিনা বোঝা যাচ্ছিল না। চোখগুলো ছিল আগুনের মতো লাল। আমাকে বলছে, দরজা খুলে তোর নাতনিকে দে। আমি তখন ভয় পেয়ে যত দোয়া দরুদ কালাম পারতাম সব পড়া শুরু করে দিয়েছি। আর পরদিন বাড়িওয়ালাকে বলেছি আমি আপনাদের এই বাসায় থাকবো না, এবং আমি আমার পরিবারকে নিয়ে আমি চলে যাচ্ছি, এখানে থাকা সম্ভব না। আর বলতে পারবো না, আমার কিছু মনে নেই। তার পরের ঘটনাগুলো তার নাতনির কাছ থেকে শোনা, তার মতো করেই বলছি। আমরা যখন অন্য বাসায় চলে এসেছি এরপর থেকে নানির সাথে উল্টাপাল্টা কিছু না কিছু হতোই। কি হচ্ছে জিজ্ঞেস করলে তিনি বলতেন, কিছু না, আমি জানি না, কিছু মনে নেই, কিন্তু ডাক্তার বলছে বয়স হয়েছে তো তাই হয়তো ভুলে যাচ্ছে, আমি মেডিসিন দিয়ে দিচ্ছি, ঠিক হয়ে যাবে। কিন্তু না, নানির আচরণ দিন দিন খারাপ হতে থাকে। অল্প কিছুতেই রেগে যায়, যা কখনো নানি করতো না, কারণ নানি অনেক শান্তশিষ্ট স্বভাবের। এরপরে একদিন রাতে নানি বেশে থাকা শয়তান, সেই পিশাচ জিন আমাকে মেরে ফেলার চেষ্টা করে, কিন্তু পারেনি। আমরা নানিকে একজন কবিরাজের বাড়িতে নিয়ে যাই এবং আমার দাদাবাড়ি এলাকার কবিরাজ নানিকে দেখেন এবং অনেক কিছু বলার পর কাজ শুরু করেন। এবং তিনি বলেন যে 10 কেজি মিষ্টি, 2টা মোরগ, একটা কালো খাসি কিনে আনতে হবে, রাত 2টার দিকে পুকুর পাড়ে রেখে দিতে হবে সেটা। এবং তিনি আরও বলছেন ফেরার সময় যেন পেছনে না তাকাই। কবিরাজ যেমন বলেন আমি তেমনটাই করি। তারপর আর কোনো সমস্যা হয়নি। এই বলে শেষ করল। এরপর ওই বাসায় নতুন ভাড়াটিয়া আসে। তারা খুবই মিশুক ছিল। তারা 4 জন মেম্বার ছিলেন। বাসায় বাবা, মা, একটি ছেলে আর একটি মেয়ে। মেয়েটি বিবাহিত, কিন্তু মায়ের কাছ থেকে পড়াশোনা করে ছেলেটা আর্মিতে জব করে আর বাড়ি থেকে দূরে হয়, অনেকদিন পর পর আসে। 5 মাস ভালোই চলছিল, কিন্তু হঠাৎ একদিন মেয়েটা রাতে চিৎকার করে ঘুম থেকে উঠে যায়। তখন মেয়েটার বাবা মা মেয়েটির রুমে আসলে যা দেখে তা কেউ দেখার জন্য প্রস্তুত থাকতে পারে না।
তারা দেখে কে যেন তার পাশে শুয়ে আছে এবং গরম নিঃশ্বাস ফেলছে। তারপর থেকে ওদের সাথে নিয়মিত অদ্ভুত ব্যাপারগুলো ঘটেই চলেছে। প্রতিদিন সন্ধ্যার পর শুধু আমাদের ওই বাসার ওপরে বিদ্যুৎ চমকায়। মনে হয় এখনই বড় ঝড় হবে, অথচ বাড়ির বাইরে গেলে আকাশ পূব দিকে পরিষ্কার এবং সবকিছু ঠিকঠাক, কিন্তু বাড়ির ভিতরে দমকা হাওয়া এলোমেলো হয়ে যায়। আমরা জানি না ঘটনা যদি সিলেক্টেড হয় তাহলে আরও কিছু ঘটনা লিখে পাঠাবো, এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন, যদি ভালো না লাগে সেটাও আমাদেরকে জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়, তবে ফিরে আসছি আজকের এই শোটাকে যে কতটা বেশি উপভোগ করা যায় চেষ্টা করে আমরা দেখি। চলুন আমরা পরবর্তী ঘটনায় যাই। Bhoot.com with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমরা কথা না বাড়িয়ে পরবর্তী ঘটনায় যেতে চাই, তবে তার আগে শেয়ার করতে চাই আমাদের ইমেল অ্যাড্রেস। আমাদের ইমেল অ্যাড্রেস russell.bhoot.com@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। আর russellbhoot.com ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কানেক্ট থাকুন আমাদের সাথে সব সময়। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় লিসেনার্স। ওয়ালাইকুম সালাম। তিনি লিখছেন, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। Bhoot.com-এ এটা আমার প্রথম ঘটনা, আশা করি ভালো লাগবে। ভেবেছিলাম আমিও অডিও রেকর্ড করে পাঠাবো, কিন্তু আপনার মুখ থেকে ঘটনা শুনে তারপরে তিনি বলেছেন আরও অনেক কিছু, এবং তারপরে তিনি বলছেন ঘটনাটি আমার ওয়াইফের সাথে ঘটে যাওয়া এবং 100% সত্যি ঘটনা। ঘটনার সময় 2018 সালের শেষ দিকে। আমি বরিশালের পটুয়াখালী জেলার রাঙ্গুনিয়ার কোনো এক গ্রাম থেকে বলছি। আমাদের সাথে যে ঘটনাটি ঘটে রাঙ্গাবালির এক সাগরের তীরে। রাসেল ভাই, ঘটনায় যে কটা নাম উল্লেখ করা হয়েছে সবগুলো নামই ছদ্ম। বলে রাখি রাসেল ভাই, আমি আমার মায়ের অনিচ্ছায় স্রেফ বিয়ে করে ফেলি। বিয়ের পরে আমি আমার বউকে দেশের বাড়ি বরিশালে নিয়ে যাই। সবাই অনেক খুশি ছিল সেদিন। সেদিনের পর আমার এক ভাগ্নি আমাদের বাসায় আসে এবং বাসায় এসে সে বলে সে আমাদের মামুনির সাথে ঘুরতে যাবে। তাই আমরা ডিসাইড করলাম যে বরিশালের রাঙ্গাবালিতে অনেক সুন্দর সুন্দর স্থান রয়েছে, সেরকমই কোনো একটা জায়গা ধরে আমরা চলে যাব। আর আমার নাম রিমান ছদ্মনাম, ভাগ্নি জায়দা আক্তার, নয়ন, ইমরান ও আমার ওয়াইফ শারমিন। যাতায়াতের জন্য আমাদের সাথে ছিল ইঞ্জিন চালিত একটি নৌকা। আমরা বেরিয়ে পড়ি 12টা বাজে। তখন আমাদের প্রায় 3 থেকে 4 ঘন্টা সময় লেগে যায় এবং সমুদ্রে অনেক ঝড় তুফান এবং অনেক বড় বড় ঢেউ ছিল সেদিন। আমাদের ট্রলারটা বেশি বড় বড় ঢেউগুলোর মধ্যে কোনোভাবেই চলতে পারছিল না, তাই আমিও চাই ওদেরকে হেল্প করতে। আমরা অনেকক্ষণ পর্যন্ত ট্রলারটা একটা খালের পাড়ে নিয়ে উপস্থিত হতে পারি। আমরা ভাবছি ছোট খালটা আমরা ট্রলারে করে পার হয়ে যাব। এই কথা ভেবে ভাগ্নি আর ওয়াইফ খালে ঝাঁপ দিয়ে দিল। ঝাঁপ দেওয়ার সাথে সাথেই ভাগ্নি মাথা দেখলাম, কিন্তু আমার ওয়াইফ আর উঠছে না। কয়েক সেকেন্ড যেতে না যেতেই দেখলাম ঠিক যেখানে তারা পানিতে লাফ দিল তার থেকে 15 থেকে 20 হাত দূরে হবে, সেখানে গিয়ে তারা উঠল। আমি তো অবাক, কারণ এই সব জিনিস আমি বিশ্বাস করি। আগে থেকেই বলছি আমি একটু আবেগপ্রবণ, এই ভেবে যে এসব আমারই ওয়াইফের সাথে ঘটে যাওয়া ঘটনা না তো। যাই হোক, সেদিন পানির থেকে উঠে আসতে একটা জিনিস দেখে আরও অবাক হয়ে যায়। তা হলো তার চুল পুরোপুরি খোলা, আর পুরোপুরি মনে হচ্ছে যে সে যখন লাফ দেয় তখন চুল বেনি করা ছিল। তারপর তাকে চুলার পাশে বসিয়ে জিজ্ঞেস করলাম সে কিছু বলতে পারে কিনা। যাই হোক, তখন ঠিক সন্ধ্যার মাগরিবের একটু আগে। তারপর আমি বিশ্বাস করি রাসেল ভাই, আমার খুব ভয় কাজ করছিল। আমার ওয়াইফের সাথে এরকমটা হওয়ায় তার কয়েক মিনিটের মধ্যেই আমরা ওই জায়গা ত্যাগ করি।
ট্রলার কিছু দূর আসার পর আমার ভাগ্নি আমাকে বলছে যে সে চুলে শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নেবে। তো সে নামলো, আবার পানিতে ঠিক তার মতো করে উঠলো। আমার ওয়াইফও নামলো। আমি আর কিছু বললাম না। তার কয়েক মিনিট পরে তারা ট্রলারে উঠে আসলো। তো আমাদের ট্রলার আবার যেতে লাগলো। তার কিছু সময় পরে আমি খেয়াল করলাম আমার ওয়াইফের নাকে নাকফুল নেই। তো আমি তাকে জিজ্ঞেস করলাম, নাকফুল কই? সে বলল না। তারপর আবার যখন তাকে একটু জিজ্ঞেস করলাম এবং ব্যাগ ট্যাগ চেক করতে বললাম, এবার সে অনেক রাগ নিয়েই আমাকে বলল, আমি কিছু জানি না, আমাকে কেন জিজ্ঞেস করছো? জিজ্ঞেস করবি তো তোরা সবাই এখানেই মরবি। এই কথা শোনার পরে আমার ভাগ্নে, আমি, আমাদের চাচাতো ভাই, আমরা অনেক ভয় পেয়ে যাই। আমরা কিছু বললাম না। তারপর আমরা বাড়ির ঘাটে এসে পৌঁছালাম। রাত তখন আনুমানিক 7টা থেকে 8টা। বাসায় ঢোকার পরে বাবা মা অনেক বকাবকি করলো। আসলে ভাই আরেকটা কথা বলতে ভুলে গেছি, যখন আমরা জাহাজে রওনা দিয়েছিলাম তখন আমার মা বাবা আমাকে বারণ করেছিল, তার সত্ত্বেও আমি গিয়েছিলাম। ভাবছিলাম নতুন বউ, আমরা একসাথে ঘুরতে অনেক মজা হবে। যাই হোক, ঘটনায় আসা যাক। তারপর বাবা মা তো অনেক বকলো এবং বকা শোনার পরে আমরা রাতে খেয়ে দিয়ে শুয়ে পড়ি। এরকম 3-4 দিন ভালোভাবেই কেটে গেল। 5 দিন মাঝরাতে আমার ঘুম ভেঙে যায় এবং আমি দেখি আমার পাশে কেউ নেই। আমি পুরো আগে ভাগে সব কিছু দেখলাম। ভাবলাম আমাকে রেখে রাতে সবাই যে যার মতো কোথায় চলে গেছে। তারপরে ওয়াশরুমে যেতে হবে আমাকে, সেদিকে রওনা দিলাম এবং আমি দেখলাম যে আমাদের যে পাকের ঘর অর্থাৎ রান্নাঘর, সেখানে মাটিতে কিছু চুল ছিটিয়ে আছে এবং আমি খুঁজতে খুঁজতে আমাদের রান্নাঘরে গেলাম। মানে উনি লিখেছেন যেভাবে আমি বুঝতে পারছি না, এবং সেখানে গিয়ে তিনি তার ওয়াইফকে আবিষ্কার করেন এবং তিনি সেখানে পড়ে আছেন এবং তিনি বিড় করে আমার কানের কাছে মুখ নিয়ে খুব আস্তে আস্তে বলছেন, তুই আমার পথের কাঁটা, তোকে মেরে আমি ওকে নিয়ে যাব, পারলে আমাকে আটকিয়ে দেখাস। তারপর সে অজ্ঞান হয়ে গেল। তাকে ঘরে নিয়ে আমি আমার খালুকে ওই রাতেই ফোন দিলাম। রাত 2:20 সে বলল, আমার হাতে একটা কাজ আছে, কাজ শেষ করে 2 দিন পরে আসছি। তার কথা শুনে আমার একটু রাগ হলো, কিন্তু সেই রাগ সামলে আমি বললাম, আচ্ছা ঠিক আছে, খালু কবিরাজ মানুষ, রাগ করে কি লাভ, আমারই তো দরকার। বেশি কিছু না ভেবে ঘুমোতে চলে গেলাম। পরদিন আমি আরেকটু বলে রাখি, আমাদের ঘরে ওই দিন দুপুরে আইটেম ছিল পাঙ্গাস মাছ, ইলিশ মাছ আর মুসুরির ডাল। আমার ওয়াইফ সে পাতলা ডাল আর পাঙ্গাস মাছ খায় না। ওই দিন আমরা সবাই যখন দুপুরের খাবার খেতে বসেছি তখন আমি পাঙ্গাস মাছ নিলাম, আমার বাবা মাও নিল, আর আমার ওয়াইফকে দিল একটা টুকরো ইলিশ মাছ। ইলিশ মাছ খেতে বেশি সময় লাগে না। শেষ না হতেই আমার প্লেট থেকে পাঙ্গাস মাছটা ছো মেরে নিয়ে গেল এবং পাতলা মুসুরির ডাল ছিল, তাও সে নিয়ে গেল। অনেকদিন ভালো মন্দ খাই না, আজকে পেয়েছি, সব কিছু খেয়ে ফেলবো। এরকম একটা হাড় হিম করা পরিবেশ দেখে আমার বাবা মা আমাকে অনেক বকাঝকা করতে লাগলো। আমি সাথে সাথে খালুকে ফোন দেই। তাকে এই কথা বলার পর আমি আজকে রাতে আসছি বলে আমাকে কিছু জোগাড় করে রাখতে বলে। যদিও 1-2 ঘন্টার ভেতর সব কিছু জোগাড় করে ফেললাম। খালু রাতে আসলো। আসার পরে আমার ওয়াইফকে দেখে বলল, বাবা রিমন, ওর ভেতরে যে আছে সে ভয়ঙ্কর এক বদজিন। এই জিন যার উপরে একবার ভর করে সে বেশি দিন বাঁচে না। এই জিন জাতির নামটা আমার ঠিক মনে নেই, সেজন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আরও অনেক কথা বলল খালু, সেগুলো না হয় নাই বললাম। খালু ঘরের মাঝে একটা বৃত্ত আঁকলো, তার ভেতরে খালু আমার ওয়াইফকে বসালো। খালু কিছু সূরা পড়লেন কিছুক্ষণ পরে ওই বদজিনটা হাজির হলো এবং আমার খালু তাকে সালাম দিয়ে জিজ্ঞেস করলেন, কে তুই, নাম কি তোর, কোথা থেকে এসেছিস? উত্তরে সেই খারাপ জিনটা বলে উঠল, তুই আমাকে সালাম দিয়েছিস কেন, আমি তোদের জাতির অন্তর্গত নই। এবং তারপরে সে অনেক কথা বলে এবং সে বলে আমার শরীরে লাগে তাই আমি শাস্তি দিবে, তাই আমাকে শাস্তি দেবে। তারপরে সে যেটা করে সেটা হচ্ছে কোনো একটা কারণে সে তার শরীরে আঘাতপ্রাপ্ত হয় এবং সে পানিতে ডুব দেয়। আমি এই লেখাটা আসলে কিছুই বুঝতে পারছি না। যাই হোক, অনেক দূর চলে এসেছি, সুতরাং শেষ করি। এবং তারপরে সে বলল নমস্কার, আরও বলল সে নাকি তাকে অনেক পছন্দ করে, তাকে নিয়ে যাবে। শরীর ছেড়ে সে কোনোভাবে যেতে রাজি হচ্ছিল না। এরকম একটা অবস্থায়
দোয়া পড়তে শুরু করলাম যেন সে যেতে রাজি হয়। আমি ওকে ছেড়ে যেতে পারি, তবে আমার কিছু শর্ত আছে, সেগুলো মানলে আমি চলে যাব। খালু জিজ্ঞেস করলো কী শর্ত। সে বলল, আমাকে 10 কেজি মিষ্টি, 3টি কালো একদামে কেনা পাঠা তোদের বাড়ির উত্তর দিকে 3 মুখের নদীতে রেখে দিয়ে আসতে হবে, পেছন ফিরে তাকানো যাবে না। যাই হোক, আমরা যেটা করলাম সেটা হচ্ছে যে এই জিনিসপত্রগুলো জোগাড় করলাম। 30 বছরের আগে কোনো বাচ্চা কাচ্চা, এবং তারা আরও কিছু কথা বলেছিল। আমি আসলে লেখাটা পড়তে খুবই অস্বস্তি বোধ করছি, তারপরেও পড়ে যাচ্ছি। এবং তিনি বলছেন যে এই যে জিনিসপত্রগুলো তারা চাইলেন, সেই জিনিসপত্রগুলো আনতে হবে এবং পেছন ফিরে তাকানো যাবে না। এবং তারপরে তারা আরেকটা ইনস্ট্রাকশন দিল যে ওর 30 বছরের আগে ও যেন কোনো বাচ্চা কাচ্চা নেয়, যদিও বাচ্চা নেয় সেটা নষ্ট হয়ে যাবে। যাই হোক, আমরা এইভাবেই চলতে লাগলো এবং একটা সময় যেটা হলো, হুজুরের মাধ্যমে তিনি তার সমাধানও পেয়েছিলেন, সেই কথা তিনি বলতে চাচ্ছেন। এবং তিনি বলছেন যে যেই মেয়েটা এবং তিনি আরও কিছু নিয়মকানুন বলে দেন যে এই মেয়েটা তাকে ডান দিক দিয়ে শুয়াই দিবা। এবং এই কথা বলার সাথে সাথে আমাদের ঘরের সেই সৌর বিদ্যুৎ বাতিগুলো একসাথে সব নিভে গেল, আর চারিদিকে দক্ষিণ দিক থেকে ভয়ঙ্কর আমাদের দক্ষিণ দিক থেকে ভয়ঙ্কর মর্মর শব্দ হতে লাগলো, যেন কিছু একটা পড়েছে। কিছু সময় পরে আবার সব কিছু স্বাভাবিক হয়ে গেল। ফাইনালি আল্লাহর অশেষ রহমতে সেই নরপিশাচ জিনটা চলে গেল। তারপরে খালু বলল যে বিপদ কিন্তু এখনো রয়ে গেছে। আমি বললাম, কি বিপদ? খালু বলল, ওর কথা দেয়া, কিন্তু ও কথা দিয়ে তো কথা রাখে না। এই নরপিশাচগুলো বেঈমান জাতির হয়। ও আবার আসতে পারে। শরীর বন্ধ করতে হবে এবং তাই ওকে গোসল টোসলও করতে হবে। এবং কিছু সূরা টুরা পড়ে খালু তাকে কিছু তিনি বলছেন যে খালু চলে যায় আর বলে যায় যে এগুলো জোগাড় করে রাখতে, এবং সে ফোন দিয়ে আসবে, শারমিনকে গোসল দেবে। আমি তার কথা মতো সব কিছু জোগাড় করে 2 দিন পরে সে আসে, গোসল দেয়া হয়। তারপরেই এরপরেও এই সমস্যার সমাধান হয় নাই। তাই খুব বুক ভরা কষ্টের সাথে জানাতে হচ্ছে যে অজানা কোনো এক কারণে আমাদের মাঝে ডিভোর্স নামের একটা দেয়াল তৈরি হয়। এই ছিল আমার ঘটনা, 100% সত্য। কিন্তু আপনি কিভাবে যেন লিখেছেন, আমার পড়তে একটু অসুবিধাই হয়েছে আসলে, বাট আপনার কোনো দোষ নেই, আপনি আপনার মতো করে লিখেছেন, কিন্তু এটা হয়তো আমারই সীমাবদ্ধতা। যাই হোক, লেখার সময় আপনারা একটু রিভাইজ করে দিলে আমাদের জন্য ভালো হয়। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। Bhoot.com with Russell. আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি ভালো আছেন, ভালোর দলে আছেন। রাত বাড়ছে, কিন্তু এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি আপনারা আছেন, শেষ পর্যন্ত থাকবেন আশা করব। আমি আরও একবার জানিয়ে দিই, আমাদের ইমেল অ্যাড্রেস russell.bhoot.com@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনি আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনাটি লিখে পাঠিয়ে দিন, আমরা অপেক্ষায় থাকব। চলুন আমরা চলে যাই আমাদের পরবর্তী ঘটনায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করছি ভালো আছেন এবং Bhoot.com এর যত লিসেনার আছেন আশা করছি সবাই ভালো আছেন। আমি নাদিম, আমি বর্তমানে ঢাকায় থাকি এবং আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে বরিশালে, এবং ঘটনাটি বরিশালের কোনো একটি সদর উপজেলার ঘটনা, সদর উপজেলার একটি ইউনিয়নের ঘটনা। ইউনিয়নের নামটা আমি সংগত কারণে বলছি না। ঘটনাটির সময়কাল আমার জানা মতে আমি এক বড় ভাইয়ের কাছ থেকে শুনেছিলাম ঘটনাটি, এবং ঘটনাটির সময়কাল 1988 বা 1990 সালের ঘটনা এটি। তো আমি যে এলাকার ঘটনাটি বলছি, ওই এলাকাটিতে একটি মাত্র গোরস্থান আছেন, যেটাকে বলা হচ্ছে পাবলিক গোরস্থান আর কি। সবাই পারিবারিক অনেক গোরস্থান আছেন, কিন্তু ওই এলাকাতে একটা মাত্র পাবলিক গোরস্থান আছে। তো ওই জায়গাটার যদি আমি বর্ণনা করতে যাই, জায়গাটার আশেপাশে এখন বাড়িঘর আছে, তখন তেমন কোনো বাড়িঘর ছিল না, একদম শুনশান একটা জায়গায় গোরস্থানটা ছিল। এবং ওই
যে ইউনিয়নটার যে মেইন যে রাস্তাটা থাকে, ওই মেইন রাস্তার পাশেই ছিল ওই গোরস্থানটা। এবং গোরস্থানের পাশে তখন এখনো আছে, এবং তখনও একটা মাছের বড় একটা হ্যাচারি ছিল, এবং হ্যাচারির জন্য একটা থাকার জায়গা ছিল। ওই থাকার জায়গাটার দূরত্ব গোরস্থান থেকে 50 থেকে 60 হাত দূরে হয়তো হবে। তো ঘটনায় ফিরে যাই। ঘটনাটি যখন ঘটে একটা ভাইয়ের সাথে ঘটে, ওনাকে আমি মোটামুটি চিনি আর কি। তো উনি একদিন ওই যে ইউনিয়ন ছিলেন, ইউনিয়নে একটা বাজার ছিল, ওই বাজারের ওনার একটা দোকান ছিল। তো উনি দোকান শেষ করে প্রায় 10:30 কি 11টা নাগাদ উনি ওখান থেকে রওনা করেন, এবং ওনার ওই বাজার থেকে রওনা করলে ওনার বাসা পর্যন্ত প্রায় 2.5 থেকে 3 কিলোমিটার দূরত্ব হবে। ওই দূরত্বের মাঝামাঝি পর্যায়ে হচ্ছে ওই গোরস্থানটা পড়ে। তো উনি যখন আসতেছিলেন, তো আসার সময় উনি যখন গোরস্থানের সামনে, তখন উনি হঠাৎ করে খেয়াল করতেছেন যে অনেকগুলো লোক, অ্যাজ ইউজুয়াল গোরস্থানে যেভাবে মানে মানুষকে মাটি দিতে আসলে অনেক লোক থাকে, বা ভিতরে লোক থাকে, বাইরের লোক থাকে, ওইরকম একটা পরিবেশ। তো উনি যেহেতু ওই এলাকার মধ্যে উনি পরিচিত জানাশোনা লোকজন, তো উনি ওইখানে সাইকেলটা থামান এবং সামনে কয়েকটা লোক দেখতে পান, যারা একদম পাঞ্জাবি টাঞ্জাবি পরা, টুপি পরা, এরকম কয়েকজন লোক। তো উনি চিনেন না লোকগুলোকে, কিন্তু উনি সাইকেল থামানোর পরে উনি জিজ্ঞাসা করেন যে ভাই কে মারা গেছে। তো ওই লোকগুলো একটা লোকের নাম বলে, যে লোককে উনি চিনেন, কিন্তু অত ভালোভাবে চিনেন না, ওনার কাছাকাছিও না, কিন্তু ওই যে এলাকা, ওই এলাকারই লোক উনি। তো উনি যেহেতু ওনাকে মানে মুখের চেনা চিনতেন, তো উনি এই জন্য একটু আফসোস করেন এবং চিন্তা করেন যে ঠিক আছে, যেহেতু লোকটা মারা গেছেন, আমি তাহলে থামি, একটু মাটি দিয়ে লোকটাকে যাই। তো উনি জিজ্ঞেস করেন যে জানাজা হয়েছে কিনা। তো বলল যে হ্যাঁ জানাজা হয়ে গেছে, এখন মাটি দিচ্ছে। তো উনি সাইকেলটা রেখে পাশে গোরস্থানের ভিতরে ঢুকেন। তো গোরস্থানটা এখনো খুব একটা বড় না, এখন হয়তো বা সব মিলিয়ে আমার সঠিক ধারণা নেই, কিন্তু আনুমানিক 70-80টা কবর হতে পারে, তখন হয়তো আরো কম ছিল। তো উনি ভিতরে যাওয়ার পরে উনি দেখছেন যে সবাই যেভাবে একটা মানুষকে মাটি দেওয়া হয়, গোল করে হচ্ছে কবরের চারপাশে সবাই দাঁড়ানো এবং মাটি দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন, লাশ ভিতরে রাখা হয়েছে। তো উনি যেটা করেন, উনি ভিতরে যান এবং ভিতরে গিয়ে ওই মানুষের যে ভিড় ছিল কবরের চারপাশে, উনি সেখানে দাঁড়ান এবং উনি চিন্তা করছিলেন যে আমি একটু মাটি 1 মুঠ বা 2 মুঠো মাটি দিয়ে যাব কবরে। তো উনি ওইভাবে ওখানে দাঁড়িয়ে থাকেন এবং সুযোগ খুঁজেন যে কখন আসলে একটু মাটি দেওয়ার সুযোগ পাবেন, উনি চলে যাবেন। তো এখন এমন একটা সময় উনি ওই যে কবরের মানে লাশের যে পায়ের পাশটা, ওইখানটাতে উনি দাঁড়ানোর একটা সুযোগ পান এবং উনি ওইখানে যান। ওইখানে যাওয়ার পরে উনি খেয়াল করেন যে মানে লাশের মুখের দিকে তাকিয়ে যে ওই লাশটা উনি হালকা করে একটু হেসে আছে, মানে এরকম একটা অবয়ব মুখের। তো উনি ভাবেন যে আসলে লাশের তো অনেক সময় অনেক মুখ থাকে, কিন্তু বড় করে কোনো হাসি দেয়া এরকম না, হালকা করে একটা হাসির মতো দেয়া। তো উনি ভাবলেন যে লাশের তো অনেক সময় অনেক রকম ভাবে মুখ থাকে বা চেহারা থাকে, হয়তো বা ওনার ওইরকম কোনো একটা বিষয়, উনি বিষয়টা হালকাভাবেই নেয়। এবং উনি যখন নিচু হয়ে মাটিটা ফেলতে যাবেন, উনি তখন মানে মাটি ফেলে যখন উপরে তাকালে উনি দেখতে পারেন যে লাশের পা দুটো সোজা করা, কিন্তু লাশটা উঠে বসে আছে। পা দুটো যেরকম মানে শো অবস্থায় যেরকম পা থাকে ওইরকমই পা ছিল, কিন্তু উঠে বসে আছে। উনি তখন মানে একটু আশ্চর্য হন এবং চারপাশে তাকিয়ে দেখেন যে চারপাশে আসলে কেউ নেই। মানে এতক্ষণ উনি যে মানুষ দেখছিলেন, যে প্রায় 25-30 জন মানুষ ছিল ওখানে, ওরকম কোনো মানে মানুষের কোনো চিহ্নই ওখানে নেই, শুধুমাত্র উনি এবং ওই লাশটা ওরকম ভাবে রাখা ওখানে এবং বসা। লাশটা অ্যাজ ইউজুয়াল মানে চোখ বন্ধ করা, যেরকম থাকে একটা লাশ সাধারণত ওইরকমই, কিন্তু উঠে বসা। তো উনি আসলে প্রচন্ড ভয় পায়। উনি যে মানে হাঁটু ভাঁজ করে যে বসা ছিলেন ওখান থেকে উনি উঠতে যান, কিন্তু উনি যখনই উঠতে যান তখনই উনি অনুভব করেন যে মানে একটু ঘুরে উঠতে গেলে কেউ ওনাকে টেনে ধরছেন এবং উনি চেষ্টা করতেছেন যে ওখান থেকে আসলে পুরোপুরিভাবে দাঁড়ানোর, কিন্তু উনি সেই সুযোগটা পান না। এবং কোনো কারণে উনি হয়তো উনি ব্যালেন্স লস করলেন বা পিছনে
টান লাগছে, এই কারণে উনি সোজা গিয়ে কবরের ভিতরে পড়েন। এবং কবরের ভিতরে যখন পড়েন তখন ওনার অনুভব হয় যে না, এখানে কিছু নেই, মানে কোনো লাশ নেই বা কোনো বস্তু নেই, কিছুই নেই। মানে উনি জাস্ট একটা মাটির উপরে গিয়ে সরাসরি পড়ছেন। এবং উনি যখন মাটির উপরে গিয়ে পড়ার পরে উনি যখন উপরের দিকে তাকান, উনি তাকালে দেখেন যে উনি যেভাবে ওইখানে বসা ছিলেন, ওই লাশটা ওইভাবে বসা এবং মানে কাফনের কাপড় পরানো কিন্তু ওইভাবে বসা, মানে ঠিক ওনার মতো করে এক হাঁটু ভাঁজ করে বসা এবং ওনার দিকে তাকিয়েছিলাম। এমন একটা প্রস্তুতি নেয়া যে উনি যেরকম মাটি দিতে চাচ্ছিলেন ওনার গায়ে সেরকম মাটি ফেলবেন, এরকম একটা অবস্থা। তো উনি প্রচন্ড ভয় পায় এবং ভয় পাওয়ার সাথে সাথে উনি ওখানে মানে সেন্সলেস হয়ে যায়। তো সেন্সলেস হওয়ার পর ওনার বা ধারণা নেই উনি কতক্ষণ পরে ওনার সেন্স ফিরে পাইছেন। কিন্তু ওনার যখন সেন্স আসে উনি দেখতেছেন যে উনি আসলে ওই কবরের ভিতরে শোয়া এবং ওনার যে চারপাশ সেখানে মানে কোনো মানুষ নাই, এই জন্য মানে কোনো কিছুর কোনো শব্দ নেই, একদম নিশ্চুপ একটা জায়গা। এবং আসলে ওই সময়ে মানে নিশ্চুপ থাকাটাই স্বাভাবিক ওই জায়গাটা। কিন্তু উনি যখন উনি মানে বেহুশ হন তার আগে যে উনি যত মানুষের কোলাহল মানুষ ছিলেন বা লাশের যে ঘটনাটা ছিল ওরকম কোনো ঘটনা উনি আসলে পরবর্তীতে যখন ওনার জ্ঞান ফিরেন তখন কোনো কিছুই দেখতে পান না। তো উনি স্বাভাবিকভাবেই মানে ওখান থেকে উঠে আসেন। তো আমরা তো সবাই জানি একটা কবরের মানে মানে গভীরতাটা কতটুকু হয়। তো উনি একটু কষ্ট করে স্ট্রাগল করে ওখান থেকে উঠে আসেন, কারণ উনি পড়ে যাওয়ার কারণে কিছু ব্যথাও পাইছেন টুকটাক। তো উনি উঠে আসার পরে মানে ওনার কাছে মনে হচ্ছে যে মানে রাস্তাটা হচ্ছে বাম দিকে, কিন্তু আসলে মানে যে রাস্তাটা মানে আমরা মানে কেউ যখন ওই মেন রাস্তা থেকে যায় তো কবরটা হচ্ছে গিয়ে হাতের বাম দিকে পড়ে আর কি। যদি মানে ওই বাজারের দিক থেকে আসতে যায় তাহলে হচ্ছে বাম দিকে পড়ে হাত। তো উনি যেহেতু উঠছেন কবর থেকে, তো ওনার ডান দিকে হওয়ার কথা, গোরস্থানের ডান দিকে রাস্তাটা হওয়ার কথা, কিন্তু উনি দেখতেছেন যে রাস্তাটা হচ্ছে বাম দিকে। তো উনি আসলে ওই মুহূর্তে উনি একটু প্যানিকড, এই জন্য উনি অত কিছু মানে খেয়ালও করেন নাই বা ভাবেনও নাই, উনি সোজা বাম দিকে হাঁটা শুরু করছেন। এবং এই বাম দিকে মানে কবরের যে মানে গোরস্থানটার যে পূর্ব পাশটা ছিল ওই দিকটাতে হচ্ছে কি একটা হ্যাসারি ছিল এবং হ্যাসারির একটা বাড়িঘর ছিল। কিন্তু উনি 2-3 পা হাঁটার পর ওনার কাছে মনে হলো যে আসলে এই দিকে তো রাস্তা না, রাস্তাটা তো ওই দিকে, আর ওইদিকে একটু ঢালু, মানে ঢালুর পরে হচ্ছে ক্ষেত, ধান ক্ষেতটা পার হয়ে হচ্ছে গিয়ে যেতে হয় ওই হ্যাসারির দিকে। তো উনি দেখতেছেন যে এইদিকে ঢালু, আর যেটা হচ্ছে মেইন রাস্তার দিকে ওদিকে হচ্ছে সমান একটা জায়গায় এবং রাস্তার মতো করা আছে গোরস্থানের ভিতর থেকে। তো ওনার কাছে তখন ওনার মানে জিনিসটা মনে পড়ে যে না এইদিকে রাস্তা নাই। তো উনি যখন ঘুরতে যান ডান দিকে, যেটা উনি ডান দিকে যাবেন রাস্তা দিকে, তখন ডান দিকে দেখতেছেন যে ওই গোরস্থানের মধ্যে যে রাস্তা করা থাকে ওই রাস্তার উপরে খাটিয়ার মধ্যে একটা লাশ রাখা এবং পাশে অনেক মানুষজন, কিন্তু আসলে সবাই সাদা জুব্বা পরা না, মানে কেউ সাদা পাঞ্জাবি পরা, কেউ হুজুরদের মতো এরকম পা পর্যন্ত জুব্বা পরা, কেউ নর্মাল মানুষও আছেন। তো উনি এবার আসলে একটু ভয় পান যে গতবারে উনি সেম জিনিসটা দেখছেন কিন্তু দেখার পরে ঘটনা ঘটলো উল্টো, তাহলে এবারও হয়তো বা কোনো মানে আসলে উল্টো কিছুই ঘটবে। তো উনি ভয় পান এবং ভয় পাওয়ার পর উনি চিন্তা করেন যে আসলে তাহলে আমি ওই যে হ্যাচারি আছে হ্যাচারির দিকে আমি চলে যাব, কারণ হ্যাচারির মধ্যে 2-3 জন মানুষ থাকে, এটা সবাই জানতো যে যারা পাহারা দেয় আর কি। তো উনি নামলেন এবং নেমে আসলে হ্যাচারির দিকে যাচ্ছেন, কিন্তু আসলে ওনাকে যে হ্যাচারির দিকে পাঠানো হচ্ছে বা হ্যাচারির দিকে যাওয়ার জন্য ওনাকে ইনফ্লুয়েন্স করা হচ্ছে এটা আসলে উনি তখন বুঝতে পারে নাই। তো উনি হচ্ছে গিয়ে ওই ঢাল থেকে নেমে যে ধান ক্ষেত আছে, ধান ক্ষেত তখন ধান ছিল না, তো ওই ক্ষেত পার হয়ে উনি হ্যাচারির দিকে উঠতে হলে হ্যাচারিতে উঠতে আবার একটু উঁচু জায়গা আছে। তো উনি ওই উঁচু জায়গাটাতে উঠে মানে পুকুরের যে পার হয় আর কি, পাড়টাতে ওঠার পরে উনি যখন গোরস্থানের দিকে তাকান তো উনি দেখতে পান যে ওনার আসলে ওই যে মানুষগুলো ওরকমই আছেন, মানে আসলে ওনার দিকে তাকিয়ে আছেন বা ওনাকে দেখছেন কিনা এটা ওনার পক্ষে ওই দূর থেকে 25-30 হাত দূর থেকে বোঝা সম্ভব না। কিন্তু উনি বুঝতে পারছেন যে এখনো ওই যে মানুষগুলো ছিল বা যে সিচুয়েশনটা যেরকম ছিল তখন এখনো ওইরকমই আছে। তো উনি এরপর হ্যাসারির বাসার দিকে চলে যান এবং ওইখানে গিয়ে দেখতে পারেন যে ওইখানে আজকে একটা লোক আছে এবং ওই একটা লোক ওখানে ঘুমাচ্ছে। তো উনি ডাকার পরে তো ওনাকে বলেন যে ওই ভিতর থেকে আওয়াজ আসে যে কে। তো উনি ওনার পরিচয় দেন যে আমি অমুক, আমি একটু আসছি এখানে। তো উনি জিজ্ঞেস করেন ভিতর থেকে দরজা না খুলে যে কেন আসছেন,
কি কারণে এত রাত্রে এখানে আসছেন? তো উনি বলে যে আসলে আমি একটু ভয় পেয়েছি, আমি এখান থেকে যাচ্ছিলাম, তাই আমি আসছি। তো ওই লোকটা ভিতর থেকে দরজা খুলে, তো ওনাকে মোটামুটি যেহেতু ছোট একটা মানে এরিয়ার মানে ইউনিয়ন ছিল, ইউনিয়নের মধ্যে ছোট 2টা গ্রাম, তো সবাই মোটামুটি আর কি মুখ পরিচিত। আর যেহেতু ওনার বাজারে একটা দোকান ছিল, তো টুকটাক সবাই চিনত ওনাকে। তো এরপরে উনি ওই হ্যাসারির যে লোক ছিলেন উনি ওনাকে জিজ্ঞাসা করেন যে কি হয়েছে। তো উনি পুরো ঘটনাটা ওনাকে খুলে বলেন যে এরকম এরকম এই সমস্যা হয়েছে। তো উনি হ্যাসারির লোকটা বলেন যে ঠিক আছে, আপনি থেকে যান আমার এখানে, আজকে আপনার যাওয়ার দরকার নেই। তো উনি বলে যে আচ্ছা ঠিক আছে। উনি মনে মনে একটু খুশি হন যে এই সিচুয়েশনে আমি যেতে পারবো না, বা আমার কোনো সমস্যা হয় আমি থেকেই যাই। তো এরপরে উনি ওই যে লোকটা হ্যাসারির ছিলেন, ওনারা ফ্লোরিং করে উনি ঘুমাতেন। তো উনিও ওই বিছানা টিছানা ওনাকে ঠিক করে দেন একটু। উনি ওখানে শুয়ে পড়েন, ওনাকে উনি জিজ্ঞাসা করেন আপনি কিছু খাবেন কিনা। তো উনি বলে যে না, আমি কিছু খাবো না, আমি একটু ঘুমাইলেই হয়েছে, আমি সকালে চলে যাবো ফজর আজান দিলে। তো ওনারা শুয়ে পড়েন। তো ওনার একটু ঘুম ঘুম আসে। ঘুম ঘুম আসার পরে উনি অনুভব করেন যে মানে একটা শব্দ হচ্ছে। মানে হ্যাসারিটা ছিল, মানে হ্যাসারির যে ঘরটা ছিল ওটা ছিল মানে পাতার ঘর আর কি, যেটা ওই ধানের খড় বলে যেটাকে, ওটা দিয়ে করা আর কি। তো উনি ওইটার বাইরে শব্দ পাচ্ছেন যে পাতার শব্দ হচ্ছে। তো পাতার শব্দ ওই সময়টা শীতকাল ছিল, শুকনা কাল ছিল। তো পাতার শব্দ হচ্ছে এবং উনি ভাবেন যে এইখানে পাতার শব্দ এরকম হতেই পারে। কিন্তু রাসেল ভাই আমি একটু বলে রাখি যে ওই যে উনি গোরস্থানটা বা উনি বর্তমানে যে জায়গাতে আছেন যে হ্যাসারিতে, এর চারপাশের মোটামুটি মানে 400-500 হাতের মধ্যে কোনো বাড়ি নেই। এখন আছে, তখন ছিল না। তো উনি ওইটা স্বাভাবিকভাবে নেন এবং উনি ঘুমানোর চেষ্টা করেন। কিন্তু উনি ওই শব্দটা হচ্ছে গিয়ে আস্তে আস্তে এমন একটা শব্দ পান যে কোনো একটা মানে লোহার সাথে লোহা লাগছে, এরকম একটা শব্দ। লোহার সাথে লোহা ছোট ছোট ভাবে বাড়ি খাচ্ছে, এরকম একটা শব্দ হচ্ছে। তো উনি উঠে বসেন এবং উঠে বসার পর উনি তাকে দেখেন যে ওনার পাশে যে লোকটা আসলে শোয়া ছিল উনি নাই। তো উনি এটাকেও নরম ভাবে নেন, কারণ ওনারা যেহেতু পাহারাদার, সবসময় মানে মাঝে মধ্যে উঠে উঠে পাহারা দিবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু উনি ওনার বালিশের পাশে দেখতে পান যে ওনার লাইটটা আছে, মানে ওই পাহারাদারের যে লাইট থাকে ওই লাইটটা আছে, একটা লাইট আছে, কিন্তু উনি নেই। তো উনি তখন ভাবেন যে যদি পাহারাদার চলে যান পাহারা দিতেই, তাহলে তো উনি অবশ্যই লাইট ছাড়া কখনো যাবে না। তো উনি ওই লাইটটা নেন, লাইটটা নিয়ে হচ্ছে ঘরের বাইরে আসেন এবং খোঁজার চেষ্টা করেন যে 2টা জিনিসই খোঁজেন, যে শব্দটা কিসের হচ্ছে বা ওই পাহারাদার বা কই গেলেন। এখন উনি অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে এটার বাম পাশে হচ্ছে গিয়ে লম্বা একটা হ্যাসারি, আর ডান পাশে হচ্ছে খুব মানে অনেক বড় সাইজের একটা পুকুর। তো উনি দেখতে পান যে পুকুরের যে পার, ওইখানে হচ্ছে গিয়ে লোকটা বসে আছে। তো উনি ভাবছেন যে হয়তো বা প্রাকৃতিক ডাকে সাড়া দেওয়ার জন্য বসছেন বা যে কোনো কারণে বসতে পারেন। তো উনি হচ্ছে গিয়ে ওনার মানে কাছে লাইট মারেন। তো ওনার থেকে ওই লোকটার ডিস্টেন্স ছিল 10 থেকে 12 হাতের মতো এরকম। তো যখন উনি লাইট মারেন তখন হচ্ছে গিয়ে ওই লোকটা ওনার দিকে মানে ঘুরে তাকান, মানে অল্প একটু অ্যাঙ্গেল করে তাকান এবং মানে লোকটা তাকানোর পরে বিভৎস একটা হাসি দেয়, মানে অনেক বিভৎস টাইপের একটা হাসি। এবং মানে ওনার যে চেহারাটা ছিল, চোখগুলো মানুষের যে চোখ হয় তার থেকে সামান্য কিছু বড় এবং একদম চোখ বড় বড় করে ওনার দিকে তাকানো, কিন্তু মুখে হাসি। আর যে বডি যে ওনার ছিল, বডিটা যেদিকে মুভ করা ছিল ওদিকেই আছে, শুধু মাথাটা ঘোরানো ওনার দিকে। তো উনি ভয় পায় এবং উনি মোটামুটি শিওর হয় যে না, এটা মানুষ হইতে পারে না। আর যদি মানুষ হয় মানে খুব বেশি যে আসলে মানুষ না এরকম অবয়ব দেখাচ্ছে এরকমও না, মানে উনি এটা অনুভব করেন যে এটা ও যদি মানুষ হয় তাহলে ও তো এইভাবে আমার দিকে তাকাবে না, মানে ওই মানুষটা যদি ওই মানুষটাই হয় তাহলে তো এইভাবে তাকানোর কথা না। কিন্তু খুব বেশি যে ভয়ানক দৃষ্টি ছিল এরকম না। তো উনি ভয় পায়। ভয় পাওয়ার পরেও উনি ওনাকে মানে নাম ধরে ডাক দেয়। তো নাম ধরে ডাক দেওয়ার পর স্বাভাবিকভাবে উঠে দাঁড়ায় লোকটা দাঁড়ায় ওনার কাছে চলে আসে হেঁটে হেঁটে। তো উনিও ভাবে যে হয়তো উনি ভুল দেখছেন, যেহেতু ডাক দেওয়ার পরে ওই লোক স্বাভাবিকভাবেই ওনার কাছে আসছেন। উনি বলে যে কি হয়েছে, কই গেছিলেন। তো উনি ওনাকে জানান যে উনি একটু প্রাকৃতিক ডাকে সাড়া দিতে গেছিলেন এবং উনি এখন শুয়ে পড়বেন। ওনাকেও বলেন যে চলেন শুয়ে পড়ি। তো উনি বলেন যে ঠিক আছে শুয়ে পড়ি, চলেন।
তো উনি যখন আসবেন তখন উনি চিন্তা করেন যে যেহেতু বাইরে আসছি, উনি একটু প্রাকৃতিক ডেকে সাড়া দিয়ে তারপরে গিয়ে শুয়ে পড়বেন, এরকম একটা বিষয়। ওই যে লোকটা ছিলেন উনি ভিতরে চলে গেছেন, এবং ওই যে ভাইয়ের সাথে এই ঘটনাটা ঘটে উনি হচ্ছে গিয়ে প্রাকৃতিক ডেকে সাড়া দিয়ে আসবেন, এরকম একটা উনি চিন্তা করেন, এবং যেটা চিন্তা সেটাই উনি করেন। এবং এটা সেরে 2 মিনিট পরে উনি যখন আসেন, এসে দেখেন যে ওই লোকটা ওই ঘরের মধ্যে শুয়ে আছে, মানে চিত হয়ে শুয়ে আছে, কিন্তু লোকটার মাথার যে তালুটা হয় ওই তালুটা বালিশে। মাথা সাধারণত আমরা যখন শুই তখন মাথার পিছনের যে অংশটা ওটা বালিশে থাকে, আমরা লম্বাভাবে বা কাত হয়ে শুই সেটা, কিন্তু উনি মানে কার্ভ হয়ে শুয়ে আছেন, আর ওনার যে মাথার তালু সেটা হচ্ছে বালিশে, এবং ওনার পিঠ এবং যে ঘাড় সেটা হচ্ছে গিয়ে যে বেড থেকে প্রায় 3-4 ফিট বা 2 ফিট 2.5 ফিট উপরে হবে। আমি এক্স্যাক্টলি বলতে পারছি না, কারণ উনি আমাকে এভাবেই বললেন যে উপরে আর কি জায়গাটা, কিন্তু ওনার যে নিচের যে অংশটা, মানে আমরা যেটা বলি যে মাজা বলি যেটাকে, বা নিচের যে পায়ের অংশ, এটা কিন্তু বেডে লাগানো। তো তখন উনি মোটামুটি শিওর হন, মানে যে যেরকম ভাবে উনি শুয়ে আছেন এটা কোনো স্বাভাবিক মানুষের পক্ষে ভাবে শোয়াটা সম্ভব না। তো উনি তখন শিওর হন যে না, এই তো মানে মানুষ হইতে পারে না। তো উনি ভয় পাওয়ার পরে উনি ঘরের ভিতরে আর ঢোকেন না, ঘরের বাইরে চলে আসেন। এখন উনি চিন্তা করতেছেন যে উনি গোরস্থানের দিকে যাবেন, গোরস্থানের দিকে যদি উনি যান তাহলে সেখান থেকে রাস্তায় উঠতে দৌড়ে গেলে 3 মিনিট আর 2 মিনিট সময় লাগতে পারে, কিন্তু উনি যদি সোজা মানে হ্যাসারির পার ধরে রাস্তায় উঠতে যান সেখানে 5 থেকে 7 মিনিট সময় লাগবে। তো ওই গোরস্থানের যে ঘটনার কারণে উনি গোরস্থানটা ডিসাইড না করে উনি সরাসরি ওই হ্যাসারি থেকে বের হওয়ার একটা চিন্তা করেন, হ্যাসারি রাস্তা থেকে উনি বের হবেন। যে এবার সেই কাজ উনি দৌড় দেন, দৌড় দিয়ে বেরোনোর চেষ্টা করেন, কিন্তু উনি কিছু দূর যেতে উনি হোঁচট খান। মনে হয় যে ওনার কাছে যে কোনো মোটা কলা গাছ বা কোনো মোটা গাছ টাইপের কিছু, এটা কিন্তু ওটা নরম, ওটার সাথে ওনার পায়ে লাগে এবং উনি পড়ে যান। এবং পড়ে যাওয়ার ফলে মানে ওই হ্যাসারির যে রাস্তাটা ছিল ওটা খুব বেশি না, 2-3 ফিট চ্যাপ্টা হতে পারে। উনি পড়ে যাওয়ার পরে মানে উনি ওই হ্যাসারির যে পানিতে পড়ে যান আর কি, যে রাস্তা থেকে পানিতেই পড়ে যান। পড়ে যাওয়ার পরে উনি মানে ওইখান থেকে পড়ার পরে উনি ওঠার খুব চেষ্টা করতেছেন, কারণ ওনার কাছে সামথিং রং এতক্ষণ তো অবশ্যই মনে হচ্ছে। ওঠার খুব চেষ্টা করছেন। আর যারা জানেন আসলে এইসব বিষয়ে তারা অবশ্যই জেনে থাকবেন যে এই পানি জিনিসটা বা পানির সংস্পর্শে আসলে একটা আলাদা ধরনের একটা সমস্যা আমার জানার মধ্যে আর কি। যতটুকু আমি জানি যে পানিতে মানে চুবিয়ে ধরা বা পানি কাদার মধ্যে গিরে রাখি, এই ধরনের অনেক ঘটনা আমরা আগে পরে আমি স্পেশালি শুনছি। তো উনিও ওই চিন্তা করি আর কি খুব দ্রুত ওঠার চেষ্টা করেন, কিন্তু ওনার মানে ওনার কাছে মনে হচ্ছে যে কিছু একটা ওনার ঘাড়ের উপরে এসে মানে 2 হাত দিয়ে ওনার ঘাড়ের যে 2 পাশটা মানে 2 পাশটা খুব শক্ত করে ধরছেন এবং ওনাকে খুব ভাবে চেষ্টা করছেন যে মানে একদম পানির ভিতরে নিয়ে যাওয়ার জন্য। তো উনি একদম পাড়েই ছিলেন, কিন্তু পাড় থেকে ওনাকে পানির ভিতরে নিয়ে যাওয়ার একটা চেষ্টা করছেন। এবং উনি মানে যে ভাই আমাকে ঘটনাটা বলছেন সেটা উনি অবশ্য ওনার কাছ থেকে, যার সাথে ঘটে ওনার কাছ থেকে শোনা। তো উনি যেটা আমাকে বললেন যে মানে সেই যে প্রেশারটা এত পরিমাণ ছিল যে প্রেশারটা যদি মানে ওজনে অনুভব করা যায় মানে কনভার্ট করা হয় তাহলে সেটা প্রায় 200 থেকে 300 কেজির মতো একটা মানে ওয়েট ওনার কাছে মনে হচ্ছিল যে ওনাকে প্রেশার দিচ্ছে। তো আসলে একটা মানুষের পক্ষে স্বাভাবিকত মানে যেহেতু ওনার পায়ে উনি মাটি পাচ্ছিলেন না ওইভাবে, তো সম্ভব না যে ওই ওজনটাকে ক্যারি করা বা ওজনটাকে উল্টা করে বেরোয় আসো এখান থেকে। তো উনি আসলে সেটা পারেন নাই এবং ওনাকে হচ্ছে গিয়ে ওই যে হ্যাসারিটা ছিল হ্যাসারিটা গোল করে ঘুরানো, মাঝখানে আবার কিছু মানে উঁচু জায়গা আছে, ওইখানে আবার ওনারা কৃষি চাষ করেন। তো ওইটার দূরত্ব মানে যে হ্যাসারিটার যে ঘুরানোটার যে জায়গাটা ওইটার যে দূরত্ব বা ওইটা যে ব্যাস হয় সেটা 15 থেকে 20 ফিট, তো খুব বেশি একটা দূরে না। তো ওনাকে যখন প্রেশার থাকে উনি মোটামুটি মাছ জায়গাতে চলে যান, ওই খালের মতো যে জায়গাটা ওটা মাছ বরাবর চলে যান। এবং এরপরে হচ্ছে ওনাকে মানে পানির নিচে মানে খুব শক্ত করে চেপে ধরা হয়, মানে খুব ওজন দিয়ে পানির নিচে চেপে দেওয়া হয়। এবং উনি যেটা করেন যে উনি প্রথমে উপরে ওঠার অনেক চেষ্টা করেন এবং উপরে ওঠার চেষ্টা করার পর উনি যখন মানে উপরে উঠতে পারছিলেন না তখন উনি নিচের দিকে চলে যান, আর নিজে ইচ্ছা করে নিচের দিকে চলে যান। নিচের দিকে চলে গিয়ে ওই উনি
ওই ভরটাকে কাটিয়ে মানে ওই যে মাঝখানের যে উঁচু জায়গাটা ছিল ওইখানে উনি উঠেন। তো ওইখানে উনি ওঠার পরে উনি ওইটার উপরে একদম উঠে যান, উপরে মানে পানি থেকে ওইটার উপরে উঠতে গেলেও 4-5 ফিট মতো ডিস্টেন্স। তো উনি ওখানে উঠে যান, উঠে যাওয়ার পরে উনি উঠে দাঁড়ান। উঠে দাঁড়ানোর পরে উনি যে জায়গা থেকে ওপারের যে জায়গা থেকে পড়ে গেছিলেন উনি সেখানে দেখতে পাচ্ছেন ওই লোকটা দাঁড়ানো, এবং ওই লোকটা ওনাকে নাম ধরে, ওনার নামটা আমি বলছিলাম, ওনার নাম ধরে ডাকতেছেন যে ভাই কি হয়েছে, আপনি ওইখানে কেন গেলেন? তো এখন ওনার কাছে মানে আসলে মনে হচ্ছে যে কোনটা স্বাভাবিক আর কোনটা অস্বাভাবিক, উনি নিজেও একটু দ্বিধাদ্বন্দ্বে থাকেন। কিন্তু ওনার কাছে একটা জিনিসই মনে হয় যে যেহেতু ও মানে ওই জিনিসটা এখানে আসতেছে না, তাহলে আমি ওখানে যাব না। আর ওই পাশের যে লোকটা ছিল সে মানে খুব স্বাভাবিক মানুষের মতো করে ওনাকে বলতেছেন যে আপনি ওখানে কেন, এবং এই পাশে আসেন, ওইখানে কি করতেছেন, আপনি এত রাত্রে ওইখানে কেন গেছেন? উনি যখন মানে আসতে রিফিউজ করে ওনাকে, যেন উনি যাবেন, উনি এনে থাকবে, তখন ওই লোকটার একটু ধমকের সুর ওনারা বলেন যে আপনি কি চুরি টুরি করতে আসছেন নাকি, আপনি ওইখানে থাকবেন কেন, আপনি ওখানে যাবেন কেন? এটা যদি মালিক দেখে তাহলে তো আমার সমস্যা, অথবা আপনি যদি কিছু চুরি করে নিয়ে যান আমি কি সারা রাত আপনার জন্য এখানে বসে থাকবো, পাহারা দিব আপনাকে? তো ওনাকে বিভিন্ন কথা বলে, এবং ওনার কাছে ওনার কথা শুনে মনে হয় যে না, এইটা তো স্বাভাবিক মানুষ। কিন্তু ওনার কাছে এটাও ভয় লাগছিল যে উনি ওইখান থেকে আসলে আবার মানে সাঁতার কেটে পার হয়ে পারে আসবেন, এটা ওনার কাছে ভয় লাগছিল। তো উনি গ্রামগঞ্জে আসলে একটা কথা প্রচলিত আছে যে জিন বা ভূত, যেটা কেবল ভূত বলতে তো আসলে কিছু নাই, জিনকেই মানুষ বিভিন্ন রূপে দেখে ভূত বা বিভিন্ন কিছু বলে থাকেন। তো এরা হচ্ছে গিয়ে বইটা ভয় পায়, মানে নৌকার যে বইটা থাকে এটা অনেক ভয় পায়। তো উনি ওই জিনিসটাকে মাথায় রেখে ওনাকে বলেন যে আচ্ছা আপনাদের ওই পাশে একটা নৌকা আছে, তো ওই নৌকাটা হচ্ছে আমার এই পারে পাঠায় দেন, নৌকাটা ধাক্কা দেন, তাহলে আমি নৌকায় করে আসবো, আমি পানিতে নামবো না। তো ওই লোকটা ওনাকে বলে যে আপনি তো ভিজাই আছেন, এখন আমি আবার নৌকাটা কষ্ট করে পাঠাবো, আপনি সাঁতার দিয়ে চলে আসেন, এখানে তো 2 মিনিট লাগবে না, আসেন। তো উনি বলেন না, আমি সাঁতার দিয়ে যাব না, আপনি নৌকা পাঠান, নৌকা পাঠাইলে আমি যাবো, নাইলে আমি এখানে থাকবো আজকে। তো উনিও মোটামুটি একটা কনফিডেন্স চলে আসে যে ও মানে ভূত হোক বা জিন হোক বা যাই হোক, ও এখানে আসতে পারবে না। তো আসলে যেহেতু ভূত বলতে কিছু নাই, সো আমি জিন বলেই বলছি বিষয়টা। তো উনি এটা দুজনের মধ্যে একটা আর্গুমেন্ট হয় এই জিনিসটা নিয়ে, কেউই কারো প্রস্তাবে রাজি হচ্ছিল না। তো একটা সময় উনি আর কি এই রাজি না হওয়ার কারণে কনফার্ম হয় যে না, এখানে কোনো একটা সমস্যা আছে, এবং উনি যে স্বাভাবিকতা ভাবছেন সে স্বাভাবিক কোনো বিষয় এখানে না। তো এরপরে উনি চিন্তা করেন আমি এখানেই থাকবো। কিন্তু কিছুক্ষণ পরে ওই অপর পাশে যে লোকটা ছিলেন উনি হচ্ছে নৌকাটা ওনার দিকে ঠেলে দেন, এবং তখন উনি মোটামুটি কনফার্ম হন যে না, নৌকা যেহেতু ঠেলে দিয়েছেন তাহলে সমস্যা নাই, এবং উনি ওই নৌকায় উঠেন এবং নৌকা নিয়ে পারে চলে আসেন, এবং ওই লোকটার সাথে ওই পর্যন্ত, আবার ওনার যে ঘর পর্যন্ত, ওই পর্যন্ত যাওয়ার জন্য হাঁটছেন। তো হাঁটতে হাঁটতে উনি ঘর পর্যন্ত চলে যান, কিন্তু ঘর পর্যন্ত উনি যখন যান, উনি আগে ঘরের মধ্যে ঢোকার পরে উনি দেখতেছেন যে ওই সেম লোকটা ঘরে শোয়া, আর যে ওনার সাথে যে লোকটা আসছেন সে হচ্ছে ঘর থেকে 3-4 পা পিছনে দাঁড়ায় আছে। একটা লোক ঘুমোচ্ছে, একটা লোক দাঁড়ায় আছে, আর উনি ঠিক ঘরের মধ্যে মানে দরজা থেকে ঢুকে 1 পা দিয়ে দাঁড়ানো। এখন উনি একবার ওনার দিকে তাকাচ্ছেন, উনি একবার বাইরের দিকেও তাকাচ্ছেন যে আসলে ওনার সাথে কি হচ্ছে। এবং ওই বাইরের যে লোকটা ছিলেন সে এমন মানে বিদঘুটে ভাবে মানে ওনার দিকে তাকিয়ে মানে কান্না করে দেয়, মানে এমন বিদঘুটে ভাবে মানে কাঁদে যে এই মানে ওনার ভাষ্য অনুযায়ী যে এরকম বিদঘুটে কান্না বা বিদঘুটে চিৎকার উনি কখনো শোনেন নাই। এবং সাথে সাথে ওনার ওই যে লোকটা ঘরের মধ্যে ঘুমাচ্ছিলেন উনিও এটা শুনতে পান, এবং উনি উঠে যান, এবং উনি উঠে এসে ওনাকে বলেন যে ভাই কি হয়েছে, আপনি কাঁদতেছেন কেন? তো উনি বলছেন না ভাই, আমি তো কাঁদতেছি না, কাঁদতেছে ওই লোক। তো ওই লোক বলে উনি ওনাকে দেখানোর চেষ্টা করেন যে বাইরে একটা লোক আছে, সে কাঁদতেছে। তো উনি এটা বলে যখন ওই যে ভাইয়ের সাথে এই ঘটনাটা ঘটে, সে যখন ওনাকে দেখানোর জন্য ডান দিকে তাকান, মানে ঘরের বাইরের দিকে তাকান যে ওই লোকটা কাঁদছে, উনি তাকিয়ে মানে তাকানোর পর শুনতে পাচ্ছেন বাম পাশ থেকেও কেউ ওইভাবে সেম সুরে কাঁদছে। উনি তাকিয়ে দেখেন যে ঘরের মধ্যে যে লোকটা আছে সেও সেম সুরে মানে কিছুটা চিৎকার টাইপের কান্না আর কি, খুব চিকন কণ্ঠে চিৎকার টাইপের এরকম একটা কান্না, যেটা ওনার কাছ থেকে আমার শোনা। তো
উনি তখন মানে আসলে এই দৃশ্য দেখার পরে উনি বুঝতে পারেন না যে আসলে কি করছেন, আসলে উনি সেন্সে আর থাকতেও পারেন, উনি সেন্সলেস হয়ে যায়। সেন্সলেস হওয়ার পরে উনি এই যে কবরস্থানের যে ঘটনাটা, কবরস্থান থেকে কিছু দূরে, মানে ধরেন আপনার যদি ফিট অনুযায়ী কনভার্ট করা হয় তাহলে 700 থেকে 800 ফিট দূরে মানে একটা ছোটখাটো একটা বাজার আছে, এবং বাজারের এখানে একটা মসজিদ আছে, এটা মানে স্কুলের মতো আছে। তো ওই এলাকার যারা মুসল্লি আছে তারা সাধারণত ফজরের আজান দিলে ওই মসজিদে এসেই নামাজ পড়েন। তো যখন মানে ওনার সেন্স আসে তখন উনি দেখেন যে উনি মসজিদের সামনে একটা মানে মসজিদের সামনের যে রাস্তা ছিল ওইখানে উনি মসজিদের যে দেয়াল ছিল ওখানে হেলান দিয়ে বসে, এবং ওনার চারপাশে অনেক মানুষজন। তো ওইখানে ওনার একটা কাকা নাম, মানে কাকা হয় সম্পর্কে এরকম একটা মানুষ ছিলেন। তো উনি ওনাকেই ফার্স্ট জিজ্ঞেস করেন যে কাকা আমি এখানে কেন? তখন কাকা ওনার পাল্টা প্রশ্ন করে তুমি আসলে ওইখানে কি করতেছিলা? তো উনি বলে যে কাকা আপনি আমাকে কোথায় পাইছেন? তো উনি যেটা বলেন যে ওনারা দেখতেছেন যে ওই কবরস্থানের সামনে, কবরস্থানের ঠিক গেটটার সামনে মানে একটা ছোট লোহার গেট ছিল তখন, এখন বড় একটা গেট আছে। ওই গেটের সামনে উনি এই হেলান দিয়ে গেটের সামনে মানে বসে আছেন। উনি বসা কিন্তু হেলান দিয়ে বসা, আর ওনার সাইকেলটা পাশে রাখা। তো এরকম ভাবে হচ্ছে ওনাকে পান। তো ফজরের নামাজ যখন ওনারা পড়তে আসেন তখন ওনাকে দেখেন, দেখার পরে ওনাকে মসজিদের এখানে নিয়ে আসা হয়, এবং ওনাকে যখন ডাকা হয় উনি কিন্তু তখন নিজেই উঠে দাঁড়াইছেন এবং ওনাদের সাথে মানে হেঁটে হেঁটে এখানে আসছেন, এখানে এসে আবার এইভাবে বসে পড়ছেন। কিন্তু ওনার আসলে এক্স্যাক্টলি মানে ওই ঘটনা মনে নেই, বা ওই উনি যে হেঁটে আসছেন বা ওনাকে কেউ ডাকছেন এগুলো ওনার মনে নেই। তো এরপরে উনি বাসায় যান। বাসায় যাওয়ার পরে উনি 3-4-5 দিন স্বাভাবিক জীবনযাপন করেন এবং দোকান করেন, সবকিছু স্বাভাবিক চলতেছিল। কিন্তু উনি যখন একদিন ওনার বাসায় মানে খাওয়া দাওয়া করার পরে, ওনার বাসার সামনে একটা খাল ছিল, খাওয়া দাওয়া করার পরে উনি ওই একটু বাইরে এসে দাঁড়ায়, যে তখন হালকা শীতকাল, তো বাইরে এসে উনি দাঁড়ান, মানে অতটাও বাইরে না, ঘর থেকে অল্প একটু সামনে এসে উনি দাঁড়াইছেন যে উনি এরপরে গিয়ে শুয়ে পড়বেন এরকম একটা প্রিপারেশন ছিল ওনার। তো উনি দেখতে পান যে খালের পাড়ে কেউ একজন বসা, ওই যে উনি যেভাবে আসলে ওই ঘটনার দিন মানে ওই অবয়বগুলোকে বা জিনগুলোকে যেভাবে বসে থাকতে দেখছেন ওই সেম প্যাটার্ন বা সেম স্টাইলে বসা, এবং উনি এক নজরে দেখেই বুঝে ফেলেন যে এই যে বসার স্টাইল বা এই যে বসে আছেন এইটা এখানে সামথিং, আমি ঘরে চলে যাব। তো উনি জাস্ট ঘুরে মোটামুটি দৌড় দেওয়ার মতোই ঘরে যেতে চান, মানে যাওয়ার উদ্দেশ্যে রওনা করেন। কিন্তু ওনাকে পিছন থেকে ওনাকে মানে ওনার নাম ধরে ডাক দেওয়া হয়, একদম খুব মানে জোর গলায় নাম ধরে ডাক দেওয়া হয়, এত জোর গলায় মানে এত কনফিডেন্টলি এটা জোর গলায় ডাক দেওয়া হয়। তো উনি মনে করেন যে ওনার পরিচিত কেউ, উনি দাঁড়ান, কিন্তু উনি মানে ঘরের দিকেও যাচ্ছেন না, ওই দিকেও আগাচ্ছেন না, উনি দাঁড়ায় জিজ্ঞেস করেন কে জিজ্ঞেস করার পরে ওইখান থেকে মানে আসলে একটা মানে কথাই আসে যে তোর ওই সময়টা ভালো ছিল না, তুই ভুল একটা সময় মানে আমাদের সামনে আসছিস, এমন সময় তোর আসাটা উচিত হয় নাই। তো এটা উনি শোনার পরে ওনার কাছে ভয় লাগে এবং উনি চলে যান। পরের দিন মানে উনি খুব অসুস্থ হয়ে পড়েন, মানে প্রচন্ড অসুস্থ, এবং ওনার জ্বর আসার সাথে সাথে যেটা হয় যে ওনার হাত পায়ের যে অংশগুলো যেমন মার্সেলগুলো এগুলো ফুলে যায় অনেকটা, এবং ওনার নাড়াতে খুব কষ্ট হচ্ছিল। তো ওই যুগে আসলে ওই সময়কার মানে ডাক্তার মানুষ আসলে গ্রামের মানুষ সহজে ডাক্তার দেখাতে চাইতো না, বিভিন্ন রিজন দাঁড় করাইতো যে বাতে ধরছে বা এই হয়েছে সে হয়েছে, জ্বর আসছে এই জন্য এরকম হচ্ছে, এরকম মানে এখন মানুষ যতটা সচেতন তখন অতটা সচেতন তো মানুষ ছিল না। তো ওনার বেলায় সবাই একই রকম বলে, এবং উনিও সেটাই মানে সেটাই বিলিভ করে যে না জ্বর আসছে এই জন্য এরকম। কিন্তু আস্তে আস্তে ওই অংশটা ফুলে যাওয়ার অংশটা অনেক বেশি বাড়ে, এবং সবাই চিন্তা করে যে আসলে তাইলে আমরা ডাক্তার দেখাই। তো ওনাকে বরিশাল সদরে এনে ডাক্তার দেখানো হয়, এবং ডাক্তার আসলে ওইভাবে স্পেসিফিকলি কিছু বলতে পারে না যে কেন এরকম হয়েছে বা কেন হচ্ছে। তো ডাক্তার কিছু ওষুধ দেয়, কিছু ব্যায়াম দেয় যে এটা করেন ঠিক হবে। উনি বাসায় চলে আসেন। তো উনি এই মুহূর্তে আসলে ঘর থেকে কোথাও বেরোতে পারছেন না, এমন ভাবে ওনার শরীরটা খারাপ, ওনার হাত পায়ে ব্যথা ফুলে গেছে অনেকাংশে।
তো এরকম পরিস্থিতি দেখে ওনার মা ওনাকে বলেন যে ঠিক আছে একজন হুজুর ডেকে আনি। তো ওই যে এলাকায় ইউনিয়ন পরিষদের যে বাজার ছিল ওইখানে বাজারের মসজিদ, বড় মসজিদ ছিল, তো ওইখানে হুজুর ছিল, ওনার ডেকে আনা হয়। উনি আসেন, তো উনি আসার পরে উনি ওনাকে দেখেন এবং বলেন যে ঠিক আছে আমি কালকে আপনাদের বাসায় আবার আসবো। তো উনি পরের দিন আবার আসেন, আসরের আজানের পরে, আসর নামাজের পরে উনি আসেন এবং এসে যেটা বলেন যে আসলে ওই প্রথম যে উনি কবরস্থানে যেগুলো দেখেছিলেন, তো ওইখানে হচ্ছে গিয়ে মানে কোনো একটা জিন মারা গেছিলেন। তো অন্য যে জিনেরা ছিলেন তারা চিন্তা করছেন যে এখানে দাফন করবেন নাকি। তো ওই মোমেন্টটাতে আসলে উনি চলে আসেন। তো মোমেন্টটাতে চলে আসার কারণে ওনার সাথে ওইখানে ওই ঘটনাগুলো ঘটে। আর উনি যে পরবর্তীতে ওইখানে ওই যে হ্যাসারিতে উনি গেছিলেন, হ্যাসারিতেও বেশ কয়েকটা জিনের নাকি বসবাস ছিল এবং তার মধ্যে মানে কিছু জিন ছিল খুব দুষ্ট প্রকৃতির জিন ছিল। তারাই হচ্ছে ওনার সাথে এরকম করে এবং ওনার যে এই বের হওয়া আসা মানে ওইখান থেকে যে এই ওনার যে যাওয়া বা ওই হাঁটা চলা করা, এর মধ্যে কোনো একটা জিনের মানে ওনার কোনো হাঁটা চলা বা কোনো আচরণের জিনের ক্ষতি হয় এবং জিনটা খুব রাগ করে ওনার সাথে। রাগ করার পরে পরবর্তীকালে যে মানে লাস্ট মোমেন্টে যে ঘটনাগুলো ঘটে এগুলো ওই জিনের কারণে। এবং উনির যে আজকে যে সমস্যা, এই সমস্যাটা মানে সলভ করা নাকি সম্ভব না। আর ওই যে জিন আছে, জিনটা ওনার সাথে আসলে ভর করে নেই, কিন্তু এই জিনটা ওনার ক্ষতি করবে, মানে যা ক্ষতি করার অলরেডি করে ফেলছে, কিন্তু এই জিনটাকে মানে এই ক্ষতি থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব না, বা এই জিন থেকে মানে পরিত্রাণ পাওয়া সম্ভব না। আবার এই জিন ওনার সাথে যে মানে ভর করছেন বা ওনাকে প্রজেস্ট করছেন বা ওনার সাথে ওনাকে ভবিষ্যতে কোনো কিছু করবেন তা না, যেটা ওনার ওই জিনের যে ক্ষতি করার ইচ্ছা ছিল সেটা উনি মানে ওনাকে করে দিয়েছেন। কিন্তু এই যে ওনার যে শারীরিক যে ক্ষতি, এটা থেকে উনি কোনোদিন মানে মুক্তি পাওয়া সম্ভব না। তো এরপরে আমি আসলে যে ভাইয়ের কাছ থেকে ঘটনাটা আমার শোনা, আর যে তার কাছ থেকে আমি ভাইয়ের নাম জানি এবং ওই ভাইকে আমি চিনি, মানে চিনি বলতে গিয়ে আসলে উনি তো আমার জন্মের আগে থেকেই প্যারালাইজ, তাহলে মানে গল্প বা ঘটনা অনুসারে। তো এই জন্য ওনার নাম আমি জানি, কিন্তু ওনাকে আমি ওইভাবে কখনো আসলে দেখি না, উনি ঘর থেকে বেরোতে পারেন না। তো আমি আসলে চিন্তা করেছি আমি ওনার সাথে গিয়ে দেখা করব এবং আমি আমার যার যে ভাইয়ের মাধ্যমে আমার ঘটনাটা শোনা, আমি ওনার কাছ থেকেই ওনাকেই রিকোয়েস্ট করে যে ভাই চলেন ওনাকে একটু দেখে আসি। তো ওই যার কাছ থেকে আমি ঘটনা শুনছি তার বাসা হচ্ছে ওনার বাসার দুইটা বাসা পরে। তো উনি আমাকে একদিন নিয়ে যায় এবং ওনার সাথে যাই, আমি কথা টথা বলি। কিন্তু ওই যে ভাই আসলে যার বে ভাইয়ের সাথে ঘটনাটা ঘটে, উনি বুঝে ফেলেন যে আমি এই ঘটনাটা জানি বা জেনেই আমি ওনার সাথে দেখা করতে আসছি, কারণ অ্যাজ ইউজুয়াল উনি আমাকে চিনেন না আর উনি আমার নামও হয়তো বা কখনো শুনেন নাই। আমি ওনার নাম আগে 1-2 বার হয়তো বা কোনো কারণে শুনেছিলাম, কিন্তু ওনাকে আমি কখনো দেখি নাই। তো এই জন্য বুঝে ফেলেন। তো উনি আমাকে জিজ্ঞেস করেন যে তুমি কি ঘটনা শুনে কিছু শুনছো তুমি? আমি বললাম না তো ভাই। বললাম মিথ্যা কথা কেন বলছো, তুমি তো শুনছো। ওই যে আমাকে ঘটনাটা বলছেন ওর নাম হচ্ছে রাসেল। তো উনি বলেন যে রাসেলের কাছ থেকে কি তুমি শুনছো ঘটনা, কিছু শুনছো? আমি বললাম যে হ্যাঁ ভাই আমি শুনছি। বলে যা শুনছো এগুলো নিয়ে মাথা ঘামানোর দরকার নাই, আর এগুলা কারোর সাথে ভাবে বলারও দরকার নাই। তুমি দেখতে আসছো, আমি খুশি হয়েছি, কিন্তু এগুলো নিয়ে কারো কিছু বলার দরকার। তো আমি ওনাকে একটা প্রশ্ন করে যে ভাই আপনি কি পরবর্তীতে অন্য কোনো হুজুরকে দেখাইছিলেন বা অন্য কোনো চিকিৎসা বা ডাক্তারি চিকিৎসা নেওয়ার চেষ্টা করছিলেন? তো উনি বলেন যে হ্যাঁ উনি ডাক্তারি চিকিৎসা অনেক নেওয়ার চেষ্টা করছেন, অনেক থেরাপি, ইলেকট্রিক হিট ওনাকে দেওয়া হয়েছে, বাট এটা আসলে কোনো সলভ হয় না। ওনার মাংসগুলো আমি নিজেও দেখছি অনেক মানে স্বাভাবিক একটা মানুষের পায়ের মার্সেল গুলো যেরকম থাকে তার থেকে 3 থেকে 4 গুণ মানে ফোলা পায়ের, এবং মানে পায়ের যে মানে মাংসগুলো বা হাতের যে মাংসগুলো এগুলো হচ্ছে মানে মনে হচ্ছে যে জামা কাপড় একটু মোচড়ালে যেরকম জামা কাপড়ের মতো অতটাও না, বাট হালকা একটু মানে মনে হচ্ছে বাঁকানো, হয়তো বা ওনার ফুলে যাওয়ার কারণে একটু মোচড়ানো টাইপের হতে পারে। তো উনি অনেক হুজুরও পরবর্তীতে দেখাইছেন, কিন্তু সব হুজুররা একই ধরনের কথা বলছেন যে আসলে তোমাকে আর কখনো ক্ষতিও করবে না, কিছুই করবে না, কিন্তু তোমার যা ক্ষতি করার করে ফেলছে, কিন্তু এটা দিয়ে তুমি কখনো আর পরিত্রাণ পাবে না। যাই হোক, এই ছিল ঘটনা। সবাই ওই ভাইয়ের জন্য দোয়া করবেন। আমার জানা মতে উনি এখনো বেঁচে আছেন, সবাই দোয়া করবেন আর আমার জন্য সবাই দোয়া করবেন। এন্ড সবাই ভালো থাকবেন। আর যদি রাসেল ভাই আপনার ঘটনাটি পছন্দ হয় শেয়ার করবেন, এবং শেয়ার করলে অবশ্যই
আমাকে একটু জানাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। তো এই ছিল আমাদের আজকের 230তম এপিসোড। আমি জানি যে অনেকেই ঢাকা ফিরে গেছেন, কর্মব্যস্ত দিন শুরু হবে কারো কাল থেকে, কারো পরশু থেকে। তারপরেও ঈদ আসে, ঈদ আমাদের আনন্দের বার্তা বইয়ে দেয়। আমরা চলে যাই আপনজনের সান্নিধ্যে। এই যে ভালোবাসাবাসী, এই ব্যাপারটা যেন চিরদিন স্থায়ী থাকে। আমরা যেন কুরবানির সাথে সাথে আমাদের মনের সংকীর্ণতাকে, আমাদের মনের দুর্বলতাকে, আমাদের ভয়কে আমরা যেন ত্যাগ করতে পারি। আজকে এই পর্যন্তই। আশা করছি সবাই আমাদেরকে আগামীতেও হেল্প করবেন। আমাদের rjrussellbooth.com পেজের কথা বারবার করে বলছি, সেটা সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন। আমরা চলে যাব, আজকের মতো ফিরে আসবো ইনশাল্লাহ আগামী সপ্তাহে। আল্লাহ হাফিজ, ঈদ মুবারক। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য। অনেক অনেক শুভকামনা রইল। সব সময় এই ইউটিউব চ্যানেলটি সম্পর্কে আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আশা করছি আমরা একসাথে অনেকটা পথ হাঁটব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্ট্যান্টলি ভূত.com এর সাথে থাকুন। আল্লাহ হাফেজ।